যে খারাপ হতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না। ২০ কোটির মানচিত্রে বসে কোনো মানুষ খারাপ থাকতে পারে না, কোনো মানুষ গরিব থাকতে পারে না। একটি দেশের মানচিত্র বদলে যায়, একটি সভ্যতার ইতিহাস বদলে যায়, একটি দেশের কালচার বদলে যায়। আর আমার আর আপনার সময় কাটে না। যে স্বপ্ন দেখতে জানে সে জিততে জানে। ড্রিম ইজ নট দ্যাট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ দ্যাট হোয়াট ডাজ নট লেট ইউ স্লিপ। যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती है। सूरा रात आयत नंबर 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said in Quran कि আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করাই না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তনের মানসিকতা তৈরি করে। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে বসে আজকের এই পডকাস্ট শুনছেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। বরাবরের মতো আজকের দিনটা আমার কাছে স্পেশাল বিকজ অফ আজকে আবারও সেই আদি ভাই অর্থাৎ আবিদিন হক আদি কলকাতা থেকে স্পেশালি এই পডকাস্টে যুক্ত হওয়ার জন্য এসেছে। আমার কাছে ভালো লাগছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে যেখানে আছে আদির এই পডকাস্টের জন্য অপেক্ষা করছে। কেননা গত যে সিজনে পডকাস্টটা হয়েছিল এক একটা ভিডিও ছোট ছোট করে রিল আকারে এসেছিল এবং আমি অবাক হয়ে গেছি যে আদিকে কত মানুষ ভালোবাসে অথবা আদি বা আমাদের এই পডকাস্টটাকে কত মানুষ ভালোবেসেছে। এক একটা ভিডিও 12 মিলিয়ন, 14 মিলিয়ন, 18 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে। সো এটা আমার মনে হয় দর্শকের প্রাণের দাবি ছিল যে আদি এবং আফজাল ভাই এই পডকাস্টটা আরেকবার রিটেক হোক। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আসলে যেটা চাই সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। সো আজকে মানে হঠাৎ করে ঈদের আগে ঈদ স্পেশাল পডকাস্ট এটা হতে যাচ্ছে। আমরা ঈদকে কেন্দ্র করে আমরা আজকের এই শুটিংয়ে আছি। আমি বিশ্বাস করি এবারের ঈদের যেই অবসর সময়টা থাকবে এই পডকাস্টের প্রত্যেকটা ভিডিও রিল এগুলো আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, নলেজ গ্যাদার করার জন্য, আপনার চিন্তা চেতনাকে ডেভেলপ করার জন্য অনেক কাজে আসবে। সো স্টার্টিংটা অনেক লম্বা হয়ে গেল, বাট আমি বিশ্বাস করি এই পডকাস্টটা আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর শুরুতেই আদি ভাই কেমন আছেন আপনি? ভালো রয়েছে। গ্রেট। অ্যাগেইন আমরা একসাথে হয়েছি। সো আদি ভাই, এই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সৃষ্টি করেছে সৃষ্টির সেরা করে আমাদেরকে, এটা আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। বৈষম্যটা কেন? এই যে সমাজে এত পার্সেন্ট মানে বেশিরভাগ মানুষ গরিব সীমার মধ্যে আছে, নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন পর্যায়ে আছে, তাদের কাছে জীবন মানে হচ্ছে যন্ত্রণা, বাট কিছু মানুষ খুব ভালো অবস্থায় আছে। এই বৈষম্যটা কি উপর থেকে এসেছে নাকি এটা তার ব্যক্তিগত চয়েস? আপনার মূল্যায়ন কি? একদম শুরুতে একটি সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কয়েকটা লাইন নয়, আমি বেশ কিছু লাইন এখানে খরচ করব। এই পৃথিবীতে 824 কোটি মানুষ রয়েছে এবং জাতিসংঘের হিসেবে 195টা দেশ, ছোট বড় মিলিয়ে। এই 824 কোটি মানুষ আর 195টা দেশের একটা বিরাট জায়গা। আমি যেই জায়গাতে বসে কথা বলছি ঢাকার একদম প্রাণকেন্দ্র ধানমন্ডি, এবং এই বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ। আমি যদি শুধু এই 824 কোটি বাদ দিয়ে, আমি যদি 804 কোটি বাদ দিয়ে শুধু 20 কোটির হিসেব ধরি, তাহলে এই 20 কোটির মানচিত্রে বসে কোনো মানুষ খারাপ থাকতে পারে না, কোনো মানুষ গরিব থাকতে পারে না। এই 20 কোটির দেশে কোনো ছেলে মেয়ে গরিব হতে পারে না। যদি সে নিজে চায় তাহলে গরিব হবে, যদি নিজে না চায় তাহলে সে গরিব হতে পারে না। আফজাল ভাই, এবার প্রশ্ন হতে পারে যে কি করে? আপনি কখনো চলতে ফিরতে এদিক ওদিকে যেতে রাস্তার ধারে একটা বিরাট বড় বিলবোর্ডে দেখবেন না যে এখানে লেখা রয়েছে যে এখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ চোর তৈরি করা হবে। এরকম কিন্তু আপনি কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন না। চলতে চলতে এয়ারপোর্টে একটা বিরাট ব্যানার রয়েছে, ধারে আপনি লেখা রয়েছে, দেখবেন যে এখানে দক্ষ চোর দ্বারা পকেট মারি শেখানো হয়। দেখবেন যে এরকম কোনো ফর্ম আপনি পাবেন না। চলতে ফিরতে আপনি দেখবেন না যে একটা বিরাট গ্লো সাইন বোর্ডে জলজল করছে যে এখানে কিভাবে বিড়িখোরদের গাঁজা খাওয়ানো শেখানো হয়। দেখবেন যে এরকম আসলে কোথাও নেই। বিষয় হচ্ছে যে খারাপ হতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না। খারাপ হতে গেলে আপনাকে কোনো আলাদা সরঞ্জাম কিছু তৈরি করতে হবে। আপনি গরিব থাকতে গেলে আপনার আলাদা করে কিছু ভাবতে হবে না, এমনি হয়ে যাবেন। কিন্তু ভালো হতে গেলে, 10-এর 1 হতে গেলে, সুন্দর হতে গেলে, পৃথিবীর একজন হতে গেলে আপনাকে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। দিন রাতে 24 ঘন্টা
তাই তো? এই 24 ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে 86,400 সেকেন্ড হয়। যারা জিতে যায় না, এর পল পল সেকেন্ডকে গুরুত্ব দেয়, পল পল সেকেন্ডকে গুরুত্ব দেয়। অফজল ভাইয়া, এই এক এক সেকেন্ড, ধরো 1, 2, 3 এরকম করে 60 বার গোনার পরে একটা মিনিট হয়। একটি দেশের মানচিত্র বদলে যায়, একটি সভ্যতার ইতিহাস বদলে যায়, একটি দেশের কালচার বদলে যায়। আর আমার আর আপনার সময় কাটে না। এক কাপ চা খাচ্ছি সকাল 6টায় উঠে 10টা অবধি, তারপরে কি করব ভাবতে ভাবতে দিন চলে যায়। মানে কি করব, সময় পার হচ্ছে না, কিছু একটা করা দরকার। এভাবে বড় মানুষ হওয়া যায় না, এভাবে ওই বৈষম্য এসে যায়। যারা সময়কে ব্যবহার করে তারা আসলে উত্তরণের পথের দিকে যায়। যারা সময়কে নেগলেক্ট করে, প্রাতিষ্ঠানিক এডুকেশনকে নেগলেক্ট করে, নিয়ম শৃঙ্খলাকে নেগলেক্ট করে, তারা আস্তে আস্তে ওই অবতরণের দিকে যায়। সুতরাং সব সময় এটা চিন্তা করতে হবে যে আমি সময়টাকে গুরুত্ব দেব। যে এই দিন রাতের 24 ঘন্টায় সময়কে গুরুত্ব দিয়েছে, সে আসলে চলমান সিঁড়ির মতন একটু একটু করে এগিয়ে যেতে থেকেছে। ছোট্ট একটা কথা বলে আমি এই প্রসঙ্গটা স্টপ করব। পৃথিবীতে আমি আমার অডিয়েন্সকেও বলে রাখি, দেখবেন সবাইকে একদম ছোট থেকে বড় সবার কাজে লাগবে টিল দি লাস্ট ব্রেথ অফ লাইফ। পৃথিবীতে দেখবেন যেগুলো করতে কষ্ট হয়, যা যা করতে আপনার কষ্ট হয়, দেখবেন এগুলো ভালো। যা যা করতে আপনার কষ্ট হয় না, দেখবেন খারাপ। সকালবেলা উঠে মর্নিং ওয়াক করা ভালো, আপনার কষ্ট হবে। প্রাতিষ্ঠানিক এডুকেশন নেওয়া কষ্ট, ডেলি যা উঠে বইপত্র পড়াশোনা করে যাও কষ্ট হবে। বড়দের রেসপেক্ট করা দেখবেন কষ্ট হবে। দেখবেন খুব কষ্ট করা, ছোটা, শরীরটাকে ভালো রাখা আপনার কষ্ট হবে। তেতো জিনিস খাওয়া ভালো, দেখবেন কষ্ট হবে। যে জিনিস খারাপ ওগুলো সব সহজ। গান শুনবেন কানে হেডফোন দিয়ে শুনুন না, কে বারণ করে, হেভি, কোনো কষ্ট নেই। ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে রিলস ছড়াচ্ছেন, দেখবেন কোনো কষ্ট নেই, তাই না? তো যেই জিনিস করতে কষ্ট হবে এটা ভালো। এই কষ্ট করা জিনিস যদি একটা সার্টেন টাইম করা যায়, তাহলে তার অবস্থান সুন্দর হয়। এই 20 কোটি মানুষের মধ্যে যে সময়কে গুরুত্ব দিয়েছে, প্রাতিষ্ঠানিক এডুকেশনকে গুরুত্ব দিয়েছে, যা খারাপ লাগে সেগুলো মনের বিরুদ্ধে গিয়ে করেছে, সে বড় হয়ে যায়। আর যে করে না, সেই অবস্থানে থাকে আর বলে বৈষম্য আসে ওপর থেকে। মিথ্যে কথা। একদম 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 দারুণ দারুণ একটা কথা। আসলে বৈষম্য উপর থেকে আসে না, আমাদের কর্মের মাধ্যমেই ডিসাইড হয় যে আমরা কোথায় যাব এবং কোথায় পৌঁছাবো। সো আদি ভাই, যদি পজিটিভ থিঙ্কিং এর ব্যাপারে বলি, আমাদের সমাজে অনেক হিংস্রতা বেড়ে যাচ্ছে। আমি দেখি গত কিছুদিন আগেও আমি গত মাসের কথা যদি বলি, যে আমাদের সমাজে অবক্ষয় হচ্ছে, মানুষ হিংস্র হয়ে যাচ্ছে, মানুষ আসলে দানবে রূপান্তর হচ্ছে, ভয়ঙ্কর জন্তুতে রূপান্তর হচ্ছে প্রত্যেকটা মানুষ। আজকে রেপ বেড়ে যাচ্ছে, শিশু নির্যাতন বাড়ছে, আজকে সমাজের ভেতর মানে একটা অবক্ষয় হচ্ছে। সো আপনার কাছে কিসের আলামত এটা, বা কি কারণে হচ্ছে? এখন বিষয় হচ্ছে যে প্রশ্নটা অত্যন্ত কঠিন একটি প্রশ্ন। আমি আমার বোধ বুদ্ধিতে যা আছে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করছি। পৃথিবীতে জাপান বলে একটা দেশ আছে, সবাই জানি। জাপানের এই প্রজন্মের ছেলে মেয়েদের মিথ্যে বলে যে একটা শব্দ রয়েছে, সেটা শেখানো হয় না। মিথ্যে যে রয়েছে সেটা শেখানো হয় না। এখন বিষয় হচ্ছে যে তারা জানেও না মিথ্যে কি। হ্যাঁ, ওদের শপিং মলগুলোতে যাবেন কি, আপনি দেখবেন না যে এখানে 45% অফার রয়েছে। ওরা এই বিষয়ে সময় নষ্ট করে না, ওরা জানে না ওরা এইসব বিষয়ে সময় নষ্ট করতে হয়। আর আমাদের ঈদ অফার আসে তো তুলনাহীন আর কি। মানে আপনাকে বাড়ি বসে ক্যালকুলেটর নিয়ে আরো 2 ঘন্টা হিসেব করতে হবে যে কোনটা নিলে কোনটা অফারে আমি জিতে যাচ্ছি। আসলে সবই ব্যালেন্সের বিষয়, কিছুই না। ওরা ফ্ল্যাট দেয়, কেউ কিছু চিন্তা করে না। বাকি সময়টা ওরা কালচার করে, পড়াশোনা করে, ওরা নিজেদেরকে চিন্তা করে, ওরা নিজেদেরকে অনুভব করে এবং এগিয়ে যায়, এরকম বিষয়। তো এই সব দেশের থেকে আমাদের এই উপমহাদেশে যে সমস্যা হচ্ছে, যে আপনি যে কথাগুলো বললেন, যে মানুষ আর আসলে মানুষের কথা শোনে না। একটা সময় ছিল যখন মানুষজন মর্নিং ওয়াকে যেত, আর একজনকে আরেকজনকে জিজ্ঞেস করতে কেমন আছে, ভালো আছেন, একদিন না দেখলে পরের দিন জিজ্ঞেস করতে, দাদা দেখলাম না তো। তো এই কালচারটা ছিল। একদিন ছিল যেদিন একটু আগের মানুষগুলো ওই পুরনো টেলিফোন নাম্বারের যেই ডায়েরিটা খুলে রং নাম্বারে ডায়াল হতো, তার বন্ধু হয়ে যেত, প্রচুর ফোন ও ফ্রেন্ড হয়েছে, মানুষ কথা শুনতো। প্রচুর মানুষ ছিল ওই ভাঁজ করা জামা রেখে দিত, একদিন ভালো জায়গায় যাবে পরে আর কি। সেই জামা পরার যে একটা অনুভূতি মানুষের মধ্যে ছিল, মানুষ প্রশংসা করত। আর এখন এসেছে ভাইয়া, ওই যে মানুষ চায়ের দোকানে বসে আর আগের মতন কথা বলে না। একটু আগে কথা বলতো, তারপরে তর্ক করে, আর এখন ঝগড়া করে। মানুষ মানুষের কথা শোনে না, মানুষ মানুষকে উত্তর দিতে চায়। আপনি যখন উত্তর দেওয়ার জন্য শুনবেন, তখন আপনার হৃদয় মস্তিষ্ক আপনাকে ওই অনুভূতি দেবে। আপনি যখন বোঝার জন্য শুনবেন, তখন আপনাকে অনুভূতি দেয়। আমরা তো বোঝার জন্য শুনি না, আমরা উত্তর দেওয়ার জন্য শুনি।
আমাদের এই কালচারটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমাদের টেকনোলজি, যন্ত্র, এত এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এজিআই এসছে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এরকম প্রযুক্তি এবং আমাদের সময়ের দ্রুততায় আমরা আসলে আমাদের অস্তিত্ব থেকে একটু একটু করে সরে যাচ্ছি। আমাদের যে বোধ, বুদ্ধি, অনুভূতি, এইগুলোকে কাজে লাগাতে হবে। তারপরে সে আগের মতন একটা সময় ফিরতে পারে। এখন আপনি বলবেন এটা কী করে আসে? এখানেই উত্তর, যে আমরা কখনো এই মুহূর্তে এই ব্যস্ত পৃথিবীতে মানুষজন আমরা নিজেদেরকে সময় দিই না। দেখবেন আপনার সবার জন্য সময় আছে, আপনার নিজের জন্য সময় নেই। আপনারা যারা আমাকে দেখছেন, দেখবেন যে কবে আপনি আধ ঘন্টা নির্জনে বসে নিজের সাথে কথা বলেছেন, এরকম সময় আপনি অনুভব করতে পারবেন? আপনি পারবেন না। আপনি সময় দেন না নিজেকে, আপনার কষ্ট হয়, আপনার যন্ত্রণা হয়, আপনার অনুভূতি হয়, আপনি এগুলোকে গুরুত্ব দেন না। এরকম বহু মানুষ রয়েছেন যারা আমাকে শুনছেন, আমি আপনার সাথে আধ ঘন্টা বসে একটু গোপনে কথা বলবো, মনের কথা, আপনি হাউ হাউ করে কাঁদবেন। বহু মানুষ আমাকে শুনছে আফজাল ভাই, যারা রয়েছে বাথরুমে, ওয়াশরুমে কান্না করে এসে চোখ মুছতে মুছতে ডাইনিং এসে হাসে, বুকের মধ্যে এক বুক জমা যন্ত্রণা। এই একা মানুষগুলো আসলে তাদের ওই একাকিত্ব ধীরে ধীরে তাদেরকে ওই অস্তিত্ব থেকে খানিকটা দূরে সরিয়ে দিচ্ছে, মেইন স্ট্রিম যেই জায়গাগুলো থেকে। সুতরাং আমার এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি আমরা একটু নিজেকে সময় দিই, নিজেকে একটু বুঝি, অনুভব করি, মানুষ পৃথিবীতে 1,62,000 ক্রিয়েচার রয়েছে, বেশিরভাগের নাম পরিচয় দেওয়া সম্ভব নয়, ইভেন যাদের খালি চোখে দেখাও যায় না। এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সে তাদের একটা বিরাট ভূমিকা আছে। আর আমরা আশরাফুল মাখলুকাত, মানে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, অনেক দায়িত্ব। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পারতো আমাদের যে রাস্তার কীট পতঙ্গ, ধুলো, শুঁয়োপোকা, গিরগিটি এসব তৈরি করতে পারতো তো। মানুষ কেন করেছে? একটা প্ল্যান রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে। এই সভ্যতা, এই দেশ, এই কমিউনিটির একটা কাজে আমি লেগে যাব, সেই জন্য করা। আমরা তো অনুভব করি না। বেশিরভাগ মানুষ আমরা সকালবেলা উঠি, খাই দেয়, কিছু একটা করে শুয়ে পড়ি। বেশিরভাগ মানুষ আমরা সকালবেলা উঠি, খাই দেয়, কিছু একটা করে শুয়ে পড়ি। যখন নিজেকে ভাববেন, দেখবেন অপরচুনিটি আসছে। যখন নিজেকে বুঝবেন, দেখবেন অপার সম্ভাবনা আসছে। যখন নিজেকে ভাববেন, দেখবেন অপার পজিটিভিটি আসছে। এই পজিটিভ একটা মানুষকে তার গন্তব্যের দিকে একটু একটু করে নিয়ে যায়, যে সভ্যতার কাজে লাগে, একটা মানুষের কাজে লাগে, প্রতিবেশীর কাজে লাগে। সে একটু একটু করে উত্তরণের দিকে যাবে। এখন আমি যদি নিজেকে না ভাবি, না বুঝি, তাহলে এটা আসবে না। আর এর জন্য সবার আগে নিজেকে জানতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের বোধকে উন্নত করতে হবে, নিজের প্রজ্ঞাকে উন্নত করতে হবে। দেখবেন মানুষ আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। আর একটা কথাই বলে এই সেশনটা শেষ করব, যে এখানে এখনো বহু মানুষ রয়েছে যারা নিজেকে ভাবছে, নিজেকে বুঝছে। আফজাল ভাই, আমি আর আপনি কথা বলছি, আর দেখুন ঢাকার কোনো এক ফুটপাতে কোনো একটা লোক এক ব্যাগ রক্ত নিয়ে ছুটছে কোনো এক হসপিটালে একটা মানুষকে বাঁচাবে। আছে কোন একটা অখ্যাত ছেলে ওই কোকড়া চুলে ওই রাস্তার পাতের এতিম শিশুগুলোকে এডুকেশন দিচ্ছে, বই দিচ্ছে। আছে, এরকম মানুষ আছে। এদের জন্য সভ্যতার সুন্দর বিবর্তন হয়। আমি তাকে চিনি না। প্রাইম টাইম টেলিভিশন চ্যানেলে মানুষগুলোকে দেখানো হয় না। ওই প্রাইম যে নিউজ পেপারের সকালবেলা নিউজ হবে না। আছে, এই মানুষগুলো বেশি আছে। সভ্যতা সুন্দর। আসলে আমরা ওইভাবে কালচার করতে পারি না। যখন নিজেকে বদলাবো, দেখবেন ভালো মানুষকে দেখতে পাচ্ছি। মানে পজিটিভ মানুষ, মানে নেগেটিভ মানুষ যেমন আছে তার চেয়ে অনেক বেশি পজিটিভ মানুষ আছে। এবং আমার মনে হয় পজিটিভ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা বেশি। এভাবে ওই জায়গাগুলো থেকে আমরা বেরোতে পারি, যদি একটু অন্যের পাশে থেকে নিজেকে চিনে এগিয়ে যাই। ব্যাস, একদম। স্বপ্ন নিয়ে যদি কথা বলি, স্বপ্ন, অনেকেই বলে যে স্বপ্ন যদি সুন্দর হয়, নিখুঁত হয়, মানে একদম মানে পরিপূর্ণ হয়, যদি দেখার মতো হয় এবং চাওয়ার মতো স্বপ্নটাকে যদি চাওয়া যায়, তাহলে সেই স্বপ্ন পূরণ হয়। স্বপ্ন নিয়ে কি? এখন বিষয় হচ্ছে, যে স্বপ্ন দেখতে জানে না সে জিততে জানে, যে স্বপ্ন দেখতে জানে না সেই পৃথিবীর বোঝা, যে স্বপ্ন দেখতে জানে না সে বিজয় কি কখনো জানে না। স্বপ্ন দেখতে হবে। বলা হয় কি, ড্রিম ইজ নট দ্যাট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ দ্যাট হোয়াট ডাজ নট লেট ইউ স্লিপ। রাইট, খুব বড় একটা কথা, যে সেই স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তো বিষয় হচ্ছে যে স্বপ্ন দেখতে হবে, দু চোখ ভরা স্বপ্ন। আমি সবসময় আমার প্রায় প্রতিটা কনফারেন্সে বলে আসি, যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। স্বপ্ন দেখতে হবে। এখন এই স্বপ্ন দেখাটা কি, এটা আমাকে বুঝতে হবে। এখন আমি মানুষ হয়েছি, আমার মানুষ হিসেবে আমার যেই দাম, আমার যেই মানুষ হিসেবে আমার যেই মূল্য, এর সাথে সাথে স্বপ্নকে যখন জুড়ে দেবো, তখন এটা একটা দুর্দান্ত অবস্থানে যাবে। এখন বেশিরভাগ মানুষ আমরা নিজেদেরকে বিশ্বাস করি না।
আপনি সব বিশ্বাস করবেন। আপনি প্লেনে উঠছেন আর আপনি ইউরোপের কোনো শহরে গিয়ে একটি এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এখন আপনি প্লেনে উঠে আরামসে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছেন বা বই পড়ছেন আর ভাবছেন যে পাইলট ঠিক নামিয়ে দেবে। আপনি জানেন না কি ও কিছুক্ষণ পরে ড্রাঙ্ক হতে পারে আর এটা নাও নামতে পারে। পরে আপনি ট্রেনে উঠছেন আর ওই ট্রেনের যিনি চালাচ্ছেন তার থেকে অনেক দূরে বসে রয়েছেন একটা কম্পার্টমেন্টে, আর আপনি ভেবে নিচ্ছেন ও ঠিক নামিয়ে দেবে। স্বাভাবিক। আপনি বাসে উঠছেন আর ভাবছেন, ফোনে কথা বলছেন বাড়ির কারোর সাথে, বাচ্চাকে বলছেন শোনা তোমার জন্য একটা কেক আনছি, তোমার জন্মদিন পালন করবো। আপনি জানেনও না যে ও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে একটা অ্যাক্সিডেন্ট করে দেবে। বিশ্বাস করছেন তো? বিশ্বাস করি, শুধু নিজেকে বিশ্বাস করার বেলায় আমাদের বাধা। স্বপ্ন কি করে পূরণ হবে? যে নিজেকে বিশ্বাস করতে পারে সে স্বপ্ন পূরণ করতে পারে। একটা ছোট্ট গল্প বলি। একদম। একটি 28-30 বছরের একটি যুবক, সে ব্যবসা করতে করতে অনেক লস খেয়ে গেল এবং অনেক লস, খুব ঋণ হয়ে গেল। তো যখন ঋণ হয়েছে 2-3 বছরের মধ্যে তার ব্যবসা উঠে গেল এবং প্রচন্ড ঋণ। বাড়িতে প্রতিদিন সকালবেলা টুকটুক করে ঋণী যারা ঋণ দিয়েছিল সেই লোকেরা, এবং তার ঘুম ভাঙে ওই মানে ঋণগ্রস্ত হওয়ার অপরাধে তার ঘুম ভাঙে প্রতিদিন সকালবেলা কেউ না কেউ ঘুম ভাঙিয়ে দিয়েছে, দাদা টাকা কবে দেবেন। এখন ছেলেটি কিছুদিন পরে চিন্তা করলো এই জীবন আমার পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কত ভালো আছে। ফেসবুকের ছবি দেখে বন্ধু কাশ্মীরে গেছে, বান্দারবন গেছে, কক্সবাজার ঘুরতে গেছে। ও ভেবছে যে আমার এতদিন আমি রেখে কি করবো, ওর আর ভালো লাগে না। ও ভেবেছে যে এই জীবন রেখে লাভ নেই, এত টাকা দেনা শোধ করা আমার দ্বারা সম্ভব নয়। তো একদিন সিদ্ধান্ত নিল যে আত্মহত্যা করবে। এখন দেখবেন যে আপনি যখন খারাপ চিন্তা করবেন না, দেখবেন শয়তান চলে আসে। ও আগে আসে না, শয়তান আগে আসে না। শয়তান আপনি ভোরবেলা উঠে আপনি ফজরে নামাজ পড়বেন, যেই আপনি উঠে ভাববেন যে আমার কানের লতি পেছনে চুল করছে, আজকে থাক নামাজ পড়বো না, ও আছে শুয়ে পড়, তোর মরার দেরি আছে অনেকদিন, তোর মরার দেরি আছে, এখন শুয়ে পড়। তো স্বাভাবিকভাবে আপনার মনে হবে থাক আজকে শুয়ে পড়ি। ঠিক এরকম ভাবে ও যখনই চিন্তা করলো আত্মহত্যা করবো, তো শয়তান এসে যায়, আরে মর, তোর কি হবে, এই জীবন থেকে কি হবে, দেখ ওরা কত ভালো আছে, তুই কি করছিস সেখানে, এরকম ভাবে ও একদিন সিদ্ধান্ত নিলে মরে যাবো। একটা সুন্দর লেটার লিখে, সুইসাইড নোট লিখে ও সকালবেলা বেরিয়ে পড়েছে। হাঁটতে 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 একটা বড় একটা ব্রিজ আছে, অনেক চড়া একটা ব্রিজ, লম্বা ব্রিজ, ওখানে চলে এলো। নদী আছে নিচে, অনেক উঁচু, গভীর খুব। এখন ও ওই রেলিং ধরে হাঁটছে, মাঝখানে গিয়ে ও লাফ মারবে। এখন ও ধরে ধরে যেতে যেতে একদম রেলিং এর ঠিক ওই মাঝখানে, নদীর মাঝখানে, ব্রিজের মাঝখানে গিয়ে ও ব্রিজের উপরে উঠে গেল। তখন ও ভাবছে যে সত্যি জীবন রেখে কি করবো, দরকার নেই, মরে যাই, আমার মরে যাওয়াই ভালো। ও শয়তান বলেছে তুই মর, তুই রেখে কি করবি। আর ও কিছু না চিন্তা করে একটা লাফ দিয়েছে। এখন কয়েক সেকেন্ড পরে ঝুপ করে একটা শব্দ, দূরে একটা লোক, একটা মাঝি তার নৌকাতে জাল টাল ঠিক করছিল মাছ ধরবে বলে, ঝুপ করে শব্দ হচ্ছে, বুঝতে পারে যে আজকেও কিছু একটা হয়েছে, মানে মাঝে মাঝে হয় আর কি। ও তাড়াতাড়ি রেখে নৌকাটা ঘুরিয়ে সা করে ওই ছেলেটার কাছে চলে এলো। আর কয়েক সেকেন্ড থাকলেও ডুবে মরে যাবে এরকম অবস্থায় ও বোট নিয়েছে আর হাত ধরেছে। কোনোভাবে কষ্ট করে নৌকাতে তুলেও খানিকক্ষণ শ্বাস নিয়ে ও যখন উঠে বলছে, উঠেই রেখে গেছে, বাঁচালেন কেন আমায়? বলছে কেন, কি হয়েছে? মাঝি ভেবেছে খুশি হবে, বাঁচালেন কেন আমায়? বলছে কেন, কি হয়েছে? বলছে না, এই জীবন আমি রাখবো না, এই জীবনে আমার বাঁচার কোনো মানে। কি হয়েছে? কি হয়েছে? বলছে না, এত ঋণ, এত টাকার দরকার আমার, আপনি আমাকে টাকা দেবেন, আমাকে বাঁচালেন কেন, মরে গেলেই তো আমার ভালো হতো। বলে ও চিৎকার চেঁচামেচি শুরু করেছে। মাঝি বলছে যে কি টাকা লাগবে? বলছে হ্যাঁ টাকা লাগবে। বলছে যাবে? কোথায়? খাজানা আছে, খাজানা। বলছে হ্যাঁ, ওই জন্য তো মরতে এসেছি, যাবো না মানে। মাঝি ভুলে গেছে মাছ ধরা, নৌকাটা ঘাটে লাগিয়ে নিয়ে চলে গেল। বেশ কয়েকটা বাড়ি টপকে এদিক ওদিক একটা গাড়িতে উঠে এদিক ওদিক একটা জায়গায় নামলো। নেমে ঘরের ভেতর দিয়ে যাচ্ছে, একটা ঘর পেরে একটা ঘর পেরে একটা ঘরে পৌঁছে গেল। দেখলো যারা সাদা খুব সুন্দর থান পরা একটা শেঠজি, এরকম গোপ্ত বাছি এরকম বসে কারোর সাথে কথা বলছে। দুজন ঢুকলো, কি একটা ইশারা করলো, শেঠজি বুঝতে পারলো যে গোপনে একা কথা। লোকটাকে চলে যেতে বললো শেঠজি। শেঠজির পাশে বসলো লোকটা, আর যুবক ছেলেটিকে সামনে একটা চেয়ারে বসতে দিল। শেঠজির কানে কানে কি একটা ফিসফিস করে বললো। শেঠজি বলছে 2 লাখ। আবার একটা কানে কি একটা বললো, শেঠজি বলছে 2 লাখ। আবার একটা কানে কি একটা বললো, বলে 10 লাখ। এখন যখন এই সওদা চলছে, যুবকটা বড্ড বিচলিত হয়ে গেল, কি হচ্ছে। তো খুব চালাকি করে বলছে একটু দরকার আছে, আপনি একটু বাইরে আসবেন। মাঝিকে বলছে কেন? বলছে আসুন না একটু। বাইরে বেরিয়ে গেল। মাঝি এসে বলছে কি হয়েছে? বলছে কি বলছেন? শেঠজি দুরিয়ে বলছে 2 লাখ। কি সওদা করছেন?
বলছে 2 লাখ মানে তোমার একটা কিডনি। 2 লাখ মানে? বলছে আর 2 লাখ মানে তোমার একটা কিডনি। 10 লাখ মানে? বলে তোমার হার্ট। বলে কি পাগল হয়েছেন নাকি? 2 লাখ 10 লাখ এসব দিলে আমি বেঁচে থাকবো নাকি? আমি তো মরে যাবো। ও পালিয়ে যাচ্ছে সেট দিয়ে হাঁটতে, বলছে পালাচ্ছ কোথায়? মরতেই তো এসেছিলে, মরতেই তো এসেছিলে, ফ্রিতে মরবে কেন? এগুলো দিয়ে মরো, দিয়ে মরো। ওই টাকা পয়সা দিয়ে ঋণগ্রস্ত লোকে ঋণগুলো মিটিয়ে মরো না, তাতে শান্তি পাবে, চলো। বলছে না ছেড়ে দিন আমার। বলে মানে? বলছে এই মস্তিষ্ক, এই হার্ট, এই 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 কিডনি, এই লাংস, এই ফুসফুস, এর আমি একটা বড় সওদা করেছি, তোমাকে 50 লাখ দিয়ে দেবো, চাও দিয়ে দাও, আমারও কিছু থাকুক। বলছে এর বেশি আমি দিতে পারবো না, আমারও তো ব্যাপার আছে, 50 লাখ প্লিজ নিয়ে চলে যাও, আর ফ্রিতে মরবে কেন? লোকটা, যুবকটি লোকটার হাতটা ছেড়ে দৌড়চ্ছে, আমার এত দাম, আমার এত দাম, আমার কিডনি, আমারে 50 লাখ, আমার দেনাই তো 10 লাখ টাকা। অবাক হয়ে গেল, ও চলে গেল এবং নতুন করে জীবন শুরু করলো যে আমার দাম এত, আমার দাম এত, আমিও পারি। এবং ঘুরে দাঁড়িয়েছে, अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में आ जाती है। মন থেকে কিছু চাইলে মিলে যায়, স্বপ্ন দেখতে হয়, নিজেকে বিশ্বাস করতে হয়, আর এই বিশ্বাস একদিন মঞ্জিলে পৌঁছে দেয়। যারা মঞ্জিল দেখতে পায় তারা ঠিক মঞ্জিলে পৌঁছে যায়। একদম একদম। চাওয়াটা যদি সুনিপুণ হয়, পাওয়াটা সুনিশ্চিত হয়েছে। আমাদের চাওয়ার মধ্যে সমস্যা আছে একদম। এবং আমি মাঝে মাঝে আদি ভাই একটা কথা বলি, অনেকেই আসে প্রবলেমের কথা বলে যে আফজাল ভাই কষ্টে আছি, বিপদে আছি, বা বিভিন্ন সমস্যার কথা যখন বলে না, তখন আমি মনে মনে হাসি। আমার মুখে সামনাসামনি হাসি না, কেন সে তখন মাইন্ড করবে যে আফজাল ভাইয়ের দুঃখের গল্প বলতেছি আর আফজাল ভাই হাসতেছে। আসলে আমার কাছে যেটা পার্সোনালি আমি ফিল করি, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ইমানে প্রবলেম আছে। আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মানে দয়াময়। আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একদম ক্ষমাশীল, মানে তার মানে মহত্বের শেষ নাই, আল্লাহর কুদরতের শেষ নাই, আল্লাহর মানে ক্ষমতার শেষ নাই। বাট তাহলে সেক্ষেত্রে চাওয়াটা এত ছোট কেন? জীবনে কেন ছোট থাকতে চাই? জীবনে কেন বড় হতে চাই না? আমি যেহেতু বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহ ইজ দ্য অলমাইটি, ইজ এ গ্রেট, তার কাছে চাওয়ার, আল্লাহ বলেছে যে তুমি কম চাবা কেন? জান্নাত যদি চাইতে হয়, কেন জান্নাতুল ফেরদৌস চাচ্ছ না? সো আমরা আসলে চাইতেই তো জানি না, ঠিক না? একদম একদম একদম। আর দারুণ একটা গল্পটা ভালো লেগেছে, অসাধারণ গল্প। এবং এই চাওয়াটা না আফজাল ভাইয়া, চাওয়াটার মধ্যে আকুতি থাকতে হয়। যে মানুষ চাইতে পারে না তার কাছে কি করে মিলবে? আপনি একটা ছোট্ট জিনিস ভেবে নেন, এই আকাশ বাতাস নদী নালা ঘর বাড়ি, আমেরিকা ফ্রান্স ডলার, এত টাকা, এত ফ্ল্যাট, এত এই যে ঐশ্বর্য ধন সম্পত্তি সব মালিক আল্লাহ, একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এর মধ্যে আপনাকে একটা বিসিএস ক্যাডার বানিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু হবে? কিচ্ছু তার খাজানা থেকে কিছু কমবে? কিচ্ছু মহাসমুদ্রের মধ্যে থেকে এক বাটি জল তুলে আনলেন, সমুদ্রের কিছু হবে? কিচ্ছু হবে না। চাইতে পারি না, আমরা বোকা মানুষ, আমরা এটা একটু চাই, ওটা একটু চাই, ওটা একটু চাই, দিন শেষে বুঝি না কি চাই। আমি আমার সব কনফারেন্সে বলে আসি, যারা অনেক কিছু চায় তাদের ভাত হয় না, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। একটা চাইবেন, একটা চাইবেন, এত ভালো করে জানবেন, এত ভালো করে জানবেন, এত ভালো করে চাইবেন, ওইটা পৃথিবী বুক চিরে আপনার জায়গা করে দেবে। পৃথিবীর একটি যোগ্য মানুষকে দেখাতে পারবেন না যে যোগ্য অথচ বসে আছে, কেউ নেই। কিছু ভাঙা চোরা, কিছু আত্মবিশ্বাসী দোমড়ানো মুচড়ানো মানুষ প্রতিদিন বলে আমার কপাল খারাপ, প্রতিদিন বলে আমার ভাগ্যে কিছু লেখা নেই। কোন বইতে দেখেছেন আপনার কপালে কিছু লেখা নেই? আর কোন আয়নায় দেখেছেন আপনার ভাগ্য খারাপ? মিথ্যে কথা। ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট। মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আপনি আজকে নিজের ভাগ্য নিজে তৈরি করছেন, আমি নিজের ভাগ্য নিজে তৈরি করছি। সুতরাং বুঝতে হয়। সূরা রাদ আয়াত নম্বর 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেড ইন কুরআন কি আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করাই না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তনের মানসিকতা তৈরি করে। একদম মানসিকতা তৈরি করবেন না, নিজেকে বিশ্বাস করবেন না, নিজেকে বুঝবেন না আপনি কোটি কোটি টাকার সম্পত্তির একজন মানুষ, আপনার চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে কেউ নেই। চাইবেন না, এত আকুতি দিয়ে চাইবেন, দেখবেন মিলে যাচ্ছে। ছোটটা গল্প বলি। একদম একজন সুটেড বুটেড একজন মানুষ, আমার এই গল্পটা আমি আমার ডিফারেন্ট কনফারেন্সেস বলেছি, অনেক মানুষের জানা থাকবে। তারপরেও ওই যে চাওয়ার কথা বলছেন না, আমি শুধু সেই জন্য বলি কিভাবে চাইবেন। একজন সুটেড বুটেড একজন ভদ্রলোক তার মার্সিডিজ বেঞ্চ গাড়ি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তো এয়ারপোর্টের দিকে যাচ্ছে প্রচন্ড জ্যাম, এত জ্যাম আর এগোচ্ছে না গাড়ি। ঘড়ি দেখছে যদি আর 15 মিনিটের মধ্যে না পৌঁছতে পারে ফ্লাইট চলে যাবে। গাড়ির মধ্যে বসে ঘামছে, এসি চলছে, ডিপ এসি, তারপরেও ঘামছে এবং তাকে পৌঁছতে হবে। উনি ড্রাইভারকে বলছেন, শোনো আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি যেখানে হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে। এই ফ্লাইট মিস করলে অতগুলো লোক আমার কথা থেকে বঞ্চিত হবে।
তুমি এক কাজ করো, গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, আমার গ্যারেজে ঢুকিয়ে দেবে। আমি এখান থেকে আমার ব্রিফ কেস নিয়ে দৌড়াচ্ছি, যেখান থেকে জ্যাম ছাড়ছে, আমি একটা ট্যাক্সিতে বসে যাবো, আমাকে এয়ারপোর্টে নামিয়ে দেবে বলে উনি নেমে গাড়ি থেকে ছুটছে। একটা সুটেড বুটেড ভদ্রলোক দৌড়াচ্ছে, সবাই দেখছে যে কি ব্যাপার। যেখান থেকে জ্যাম ছাড়ছে আর ট্যাক্সিওয়ালাকে বলছে কত টাকা নেবে বলো, আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে, এটা বলতে। উঠে পড়ুন, বসে পড়লো, ঘাম মুচ্ছে, ড্রাইভার ছেড়েছে একদম 90-100 স্পিডে। যেখানে এয়ারপোর্ট ওখানে পৌঁছে গেল, একদম গেটে নামিয়ে টাকা দিল, ছুট মারলো এয়ারপোর্টের মধ্যেই। যেখানে টিকিটে সিল মারছিল, তাকে ঢোকাবে এবার কেবিন ইয়ের ছেলেরা, সেখানে গিয়ে জাস্ট পৌঁছালো। স্যার আপনি অনেক ভাগ্যবান একটা মানুষ, আর 10 সেকেন্ড পরে এলে আমরা আপনাকে অ্যাক্সেস করব, মানে ক্লোজ করে বলছে ও থ্যাঙ্কস গড বলে সিল মেরে চলে গেল। একদম ছুটছে, দরজাটা বন্ধ হবে, ও ঢুকে পড়ল। যাক, নিজেকে একটা বেশ একটা গর্বিত লাগছে যে সে যেতে পারবে। গিয়ে সিটে বসলো। পেছন থেকে একটা কল এলো যে সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা সিট বেল্ট বেঁধে নিন, আমরা এবার টেক অফ করবো। ভদ্রলোক ঘামটা মুছে সিট বেল্ট বেঁধে নিয়ে একটু ফ্রেশ হলো, এবার পড়ে নিচ্ছে কি বলবে। ইতিমধ্যে প্লেন টেক অফ শুরু করেছে, প্লেন উড়ে গেল। প্লেন 40-45 মিনিট মতন আকাশে উড়লো, আর উনি দেখে নিচ্ছেন কি বলবে। 50 মিনিটের মতন একটি সময় প্লেনটা এরকম দুলছে প্লেন। ভেতরে যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। একটা সময় এত চিৎকার হচ্ছে, পেছন থেকে আর একটা অ্যানাউন্সমেন্ট হলো, সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না, বাইরে তুফান ঝড় হচ্ছে, এই ঝড়ে পাইলট প্লেন চালাতে পারছেন না, আমাদের গন্তব্য থেকে আমরা এখনো অনেক দূরে, কাছের একটি এয়ারপোর্টে প্লেনটাকে নামানোর চেষ্টা করছে, আপনারা শান্ত হয়ে বসুন। প্লেন দুলছে আস্তে আস্তে, চেষ্টা করছে পাইলট ওটাকে নিচে নামানোর, এবং একদম পিক পয়েন্টে এসে প্লেনটাকে কোনোভাবে এসে নামিয়ে দিল। যখন নিচে নামালো, ঘোষণা এলো যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে নেমে পড়ার জন্য। যাত্রীরা নেমে দেখছে ওপরে যে পরিমাণ ঝড় হচ্ছিল, নিচে ওই পরিমাণ ঝড়ের তীব্রতা কম। যে লোকটা যাবার কথা ছিল সে এবার এয়ার হোস্টেস থেকে চিৎকার করা শুরু করেছে, এই তোমরা কি প্লেন চালাও, এই কি ঝড়, এই ঝড়ে প্লেন চালানো যায় না, আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি, হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে, তোমরা এইরকম কাজ করো। এই কথা বলতে বলতে পাইলট নেমে আসছে, আরো চিৎকার করা শুরু করো। পেছন থেকে একটা লোক টাক করে বাড়ি দিয়ে বলছে এক্সকিউজ মি, পেছন করে বলছে ইয়েস। বলছে স্যার আমি আপনাকে চিনি। বলে মানে? বলছে স্যার আপনি ডক্টর রহমান। বলছে ইয়েস আমি ডক্টর রহমান, আপনি কে? আমি আপনার ভক্ত, আপনি কথা বলতে যাচ্ছেন আর আমি আপনার কথা শুনতে যাচ্ছিলাম। স্যার আমি জায়গাটা চিনি, আপনি যদি কোনো সময় নষ্ট না করে এখান থেকে কোনো এক এয়ারলাইন থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নেন আর বলেন যে একদম 80-90-100 স্পিডে যাবে, তাহলে আগামী 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছতে পারবেন আপনার এই সময় কনফারেন্স স্পিচ। ভদ্রলোক শুনে একটু একদম আশাহত ছিল, একটু আশান্বিত, চিকচিক করছে চোখ, তাই নাকি? বলছে স্যার সময় নষ্ট করবেন। ভদ্রলোক সময় নষ্ট না করে ব্রিফ কেসটা নিয়ে দৌড় বা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে ট্যাক্সিওয়ালাকে লোকেশন দিয়ে বলছে কত টাকা নেবে বলো, আমাকে পৌঁছে দিতে হবে এই টাইমের মধ্যে, কোনোভাবে ব্রেকে পা দিলে চলবে না। ভদ্রলোক দেখে বলছে ঠিক আছে উঠুন। পেছনে বসে গেল, ঘামটা মুছে কি বলবে দেখে নিচ্ছে। ট্যাক্সি চলছে 10 মিনিট, 20, 25, 50 মিনিট, 1 ঘন্টা ট্যাক্সিটা চলবার পরে একটা ধুম বৃষ্টি এলো। এত বৃষ্টি সামনে দেখা যায় না। ট্যাক্সিওয়ালাকে বলছে তুমি চলতে থাকো। 2টো রাস্তা এলো, ট্যাক্সিওয়ালা একটা রাস্তায় ঢুকিয়ে দিল। 10 মিনিট ওই ট্যাক্সিটা চলবার পরে ড্রাইভার বুঝতে পারলো ভুল পথে এসেছে। যখন বুঝলো ভুল রাস্তায়, ফেরার জায়গা নেই, বাইপাস নেই, তখন বললো যে মহা মুশকিলে পড়েছে। এখন সাহেবকে বললো তো চিৎকার করবে, এমনিতেই বলে দিল যে এই টাইমের মধ্যে পৌঁছতে হবে। ট্যাক্সিটা আস্তে আস্তে যায় আর পেছন ফিরে একবার বলে স্যার যে কি হয়েছে? বলছে স্যার চিৎকার করবেন, একটা কথা বলি। তখন বুঝতে পেরেছে কি হয়েছে বলো। বলছে স্যার ভুল পথে এসেছি। যেই বলেছে ভুল পথে, কাগজপত্র ছড়িয়ে বলছে যা ইচ্ছা করো, আমাকে আর কিছু বলতে এসো না বলে থপ করে বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বলছে স্যার জীবন আগে, বাইরে ধুম বৃষ্টি, মুহুর্মুহ বাজ পড়ছে, আপনি প্লিজ বিভ্রান্ত হবেন না, আগে জীবন বাঁচান, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। আমি আস্তে আস্তে গাড়িটা নিয়ে কোনো একটা বাড়ির সামনে যাচ্ছি, আপনি গিয়ে ভেতরে ঢুকুন, দরজায় খটখট করে, আমি গাড়িটা রেখে আসছি, বৃষ্টি থামলে ভাবা যাবে কি করা, যা ইচ্ছা করো। আস্তে আস্তে গাড়িটা নিয়ে একটা ছোট্ট একতলা ভাঙাচোরা বাড়ির সামনে ফাঁকা পেয়েছে রেখে দেওয়ার পরে বলছে আপনি স্যার ব্রিফকেস নিয়ে ভেতরে যান, আমি আসছি। লোকটা ব্রিফকেস নিয়ে দরজা 3বার টোকা দিল, কেউ কথা বলছে না। 4বারে টোকা দেওয়ার পরে ভেতর থেকে এক বয়স্ক ভদ্রমহিলার গলা, বাইরে যিনি রয়েছেন ভেতরে আসুন, আমাকে ডিস্টার্ব করবেন না, বৃষ্টি থামলে চলে যাবে। ভদ্রলোক দরজা খুলে দেখলো অন্ধকার ছাড়ছে একটা জায়গা। একজন ভদ্রমহিলা
ওই পার্টিতে কি একটা প্রার্থনা করছে, আর একজন 10-12 বছরের ছেলে খাটের একটা কোণে শুয়ে আছে মরার মতন করে। লোকটা বসে রয়েছে 5 মিনিট, 10 মিনিট, 25 মিনিট, ওঠে না, বিরক্ত হচ্ছে। 30 মিনিট পরে যখন ভদ্রমহিলা উঠলো, তখন ভদ্রলোক রেগে গেলেন, ডক্টর রামন রেগে গেলেন, বলছে কি ব্যাপার, এই ঘরে আপনি বসতে দিলেন, যে কোনো মুহূর্তে চুরি টুরি হয়ে যেত, আর আপনি এত অসহায়ের মতন কি করছেন এইসব? আপনি যদি সব চুরি হয়ে যেত কি করতেন? আমার নুন আনতে পারতো, আমার কিচ্ছু নেই বাড়িতে, শুধু দুবার খেতে পাই, তাহলে কি এত প্রার্থনা করছেন? দূর থেকে দেখাচ্ছি ওই আমার নাতি 9-10 বছর আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট, ওর বাবা মা দুজনেই মারা যায়। ও একটি জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত। এলাকার সমস্ত ডাক্তারকে দেখিয়েছি, কেউ ওকে সারাতে পারেনি। আমি লাস্ট একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, বলল অনেক খরচ, দিল্লি যেতে হবে, আর আমার কাছে তো টাকা নেই, আমি তো দিল্লি যেতে পারবো না, আমার কাছে তো প্লেন কি আমি তো জানিও না, আমি যাবো কি করে? যে কি বলেছে ডাক্তার? বলছে ডাক্তার বললো এখানে সারাতে পারবো, দিল্লিতে যাও, একজন ডাক্তার আছে, অনেক বড় নাম করা ডাক্তার। ওই ডাক্তারের নাম কি? বলছে ওই ডাক্তারের নাম ডক্টর রামান। বলছে আপনার নাতিকে যদি ডক্টর রামানের কাছে নিয়ে যান, তাহলে আপনার নাতি বেঁচে যাবে। আমার কাছে তো টাকা নেই। আমি প্রতিদিন এই পার্টিতে বসে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ, তুমি আমাকে ডক্টর রামানের কাছে পৌঁছে দাও, আমার নাতিটাকে ঠিক করে দাও। আমি এটা চাইছিলাম, আমি কি কার চাইতে পারি? চাই বাবা তুমি কে? ভদ্রলোক ওই ব্লেজারের পকেট থেকে একটা কার্ড বের করে বলছে আমি ডক্টর রামান। ভদ্রমহিলা কার্ডটা দেখে হাউ হাউ করে কাঁদে, একবার আকাশের দিকে তাকিয়ে থাকে আর একবার ভদ্রলোকের দিকে। ততক্ষণে ব্রিফকেস থেকে সে কিছু ওই বের করে ওই বাচ্চাটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলো, আর হাউ হাউ করে কাঁদে মানুষটা। আফজল ভাই, সেই জ্যাম শুরুতে, তারপর প্লেন এরকম ভাবে দুলছে, নেমে গেল, ওই ট্যাক্সি ভুল রাস্তায়, এটা ঠিক বাড়িতে হাজির হয়ে গেল। अगेन आई प्रैक्टिस अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में। মন থেকে কিছু চাইলে মিলে যায়। আজকের পর থেকে কোনো জিনিস চাইলে ঠিক এরকম ভাবে চাই, মানে একদম মন থেকে, একদম মিলে যায় বলে আমি বিশ্বাস করি। একদম দারুণ একটা গল্প। আমি মানে আমাদের মানে আমার কাছে মনে হচ্ছে যে আসলে যে চাওয়ার মধ্যে, একটু আগে যে কথাটা হয়েছিল, যে চাওয়ার মধ্যে যদি আকুতি না থাকে, চাওয়ার মধ্যে যদি ব্যাকুলতা না থাকে, চাওয়ার মধ্যে যদি আর্তনাদ না থাকে, চাওয়ার মধ্যে যদি চাওয়ার মতো চাওয়া না হয়, আর যদি চাওয়ার মতো চাওয়া হয়, তাহলে ওই আকাশ বাতাস প্লেন রাস্তা সব কিছু আলাদা করে আপনাকে ওই জায়গায় নিয়ে আসবে। সো গত কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি খুব ছেলেমেয়েরা খুব দারুণ আনন্দ করছে। দারুণ একটা মানে একসাথে হয় না যে কিছু, আমরা ইউনিভার্সিটি লাইফও আমাদের হয়েছে, তো ছেলেমেয়েরা খুব একসাথে হয়ে 20-25 জনের দল, তারা খুব সুরে সুরে গান গাচ্ছে, দিল না দিল মন দিল না, হ্যাঁ এত যে নিঠুর বন্ধু জানা হলো না। তা আমি দূর থেকে তাকিয়ে দেখতেছিলাম যে ওরা আনন্দ করছে। তখন আমার ভিতরে একটা ভাবনা এসেছে যে কেন দিবে? এই বাচ্চাদেরকে গিয়ে যদি বলতে পারতাম যে আপনাকে কেন দিবে, এই পৃথিবীতে কেউ কিছু দেয় না, যোগ্যতা অর্জন। যোগ্য না হলে আপনি কিছু পাবেন না, উপরওয়ালা থেকেও পাবেন না, পরিবার থেকেও পাবেন না, আপনার বন্ধু বান্ধবী যেখান থেকে হোক, আর ভালোবাসা বলেন আর যে কোনো কিছু বলেন, অর্জন করতে হয়, রাইট? সো ব্যক্তি আদির রোমান্স, ভালোবাসা বা এইগুলা নিয়ে যদি কথা বলি, যেহেতু আনটোল স্টোরি, প্রেম হচ্ছে এখনো, মানে ভাবি জানে তো নাকি? এখন বিষয় হচ্ছে যে কঠিন একটা প্রশ্ন, আবার অনেক প্রশ্ন। বিষয় হচ্ছে কিছুই না, আমি না ভাইয়া খুব সৎ থাকতে পছন্দ করি, এবং আমার মনে হয় যে এটুক আমার যে আজকের যে অবস্থান, মানুষ যেটুক ভালোবাসে, ওইটুক থাকার জন্য আমি আমার অডিয়েন্সকে এবং আমার প্রিয় মানুষদেরও বলি যে কমিটমেন্ট যদি তুমি কারোর সাথে করে থাকো, যে তাহলে সেটাকে রেখে দাও। তো আমি কখনো আমি আমার প্রিয় মানুষটাকে বলেছিলাম জীবনে একটা নারীর ইবাদত করো, মানে ওই জায়গাটাতে প্রেম ভালোবাসা বা ওয়াইফের ওই জায়গাটাতে, সেটাই আমার কাছে সত্যি। আর এর থেকে তো বড় প্রেম আর কিছু নেই যে আমি আমার অডিয়েন্সের থ্রুতে কত মানুষের কাছে যাই, আপনি চিন্তাও করতে পারবেন না কত মানুষ আমাকে মেসেজ দেয় যে স্যার আপনার
আজকের প্রার্থনাটা আপনি ছিলেন। হ্যাঁ, দারুণ দারুণ। কেউ কেউ এরকম বলে যে আমি নামাজে আপনার জন্য দোয়া চেয়েছি, আপনার কথা শুনলে মনে হয় যে আমি বেঁচে থাকি। কত মানুষ আছে আমার ইনবক্সে যে আজকে রাতেই হয়তো নিজেকে শেষ করব ভেবেছিলাম, আপনার ভিডিওটা সামনে এসেছে আর মনে হয়েছে যে বেঁচে থাকি। তো এগুলোই তো আমার কাছে বিরাট ভালোবাসা। এর পরের ভালোবাসাটা আর কি, কত ইয়াংস্টাররা আমাকে পছন্দ করে, এরকম লাইফস্টাইল চায়, এরকম কথা বলতে চায়। আমি এটাও তো একটা ভালোবাসা, এটাও যে ভালোবাসা। এটা আমি একটা অর্জন করেছি। তো এই ভালোবাসা আমি পূর্ণ। আমি আমার প্রত্যেকটা সিজদাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করি যে আমাকে এত সুন্দর একটি জীবন দেওয়ার জন্য। কত মানুষের তো কত কিছু, আমার তো এত কিছু আছে, এত মানুষ ভালোবাসে, যেটা আমার কাছে খুব অভাবনীয় মনে হয়। তো এটুকু আমার শক্তি, এটুকুই আমার জায়গা, এটাই আমার প্রেম, আমার অক্সিজেন, আমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য। আমাকে এর থেকেও খারাপ জীবন তো দেওয়া হতে পারত। তো অনেক কিছু না পাওয়ার মধ্যেও তো অনেক কিছু পেয়েছি, যেগুলো এই জীবনে আমি আমার শুকরিয়া করবার নেই। তো আমার ভালো লাগে আমি যখন স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিসগুলো, বিভিন্ন কনফারেন্সেসগুলোতে যাই, তো সেই ভালোবাসাগুলো আমাকে প্রাণিত করে। আমার মনে হয় যে আমি যখন একটা মানুষকে তৈরি করে চাই, একটা ছেলে একটা মেয়েকে, এই প্রজন্মের একটা ছেলে মেয়েকে তার ডিরেকশন দিয়ে সে সুন্দর জায়গাতে যাচ্ছে, এর থেকে আর কি। একজন এসে বলছে, স্যার আপনি এদিকে যেতে বলেছিলেন, ওইভাবে গিয়েছি, চাকরি করছি, প্রথম বাইক কিনেছি, এটা আপনি প্রথম চালিয়ে আসবেন। একদম একদম দারুণ দারুণ। একটা ছেলে দারুণ এসে আমাকে অনুভূতি। বলছে যে স্যার আমি বাড়ি করেছি, আর এই বাড়িতে আজকে উদ্বোধন, আপনি ফিতেটা কাটবেন। আপনি বলুন এর থেকে ভালোবাসা আর কি ভালোবাসা আমি চাই। আর একটা ছোট্ট ঘটনা আমি আমার কয়েক জায়গায় বলেছি, একটু বলি। একটি ছেলে এসেছে, সে বলছে যে দাদা একটু আমার বাড়িতে আসবেন আজকে সন্ধ্যেবেলা। তা আমি বললাম কেন? বলছে দাদা একটু আসবেন। তো ভয় ভয় করছি যে আমি যাবো কিনা। তা আমি বললাম যে আমার তো একটু কাজ আছে বাবা, তা তুমি বলো যে কেন যাব। তো দেখি কাঁদে, চোখ দিয়ে জল পড়ছে। আমি বললাম বাবা কাঁদো কেন? কাঁদছে। বলছে দাদা ছোটবেলা থেকে দেখেছি আমাদের তো একটা ঘর আর একটা বারান্দা, ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা বারান্দাতে, আমরা কয়েকজন ভাই মিলে আমরা ঘরে থাকতাম, আমার বাবা বারান্দাতে থাকতেন ছোটবেলা থেকে। আজকে আমার এত বয়স, তো আপনি আমাকে এইচএস এর পরে এসে এই করতে বলেছিলেন, আমি করে এই 6 বছর পর আমি একটা ঘর করেছি দাদা। আজকে প্রথমবার আমার বাবা ঘরের মধ্যে শোবে, আমার যে কি আনন্দ, আর কি চাই। তার বাবা ওইটুকু একটা বাড়ি করেছে, বাবাকে ছোটবেলা থেকে দেখেছে বাবা বারান্দায় শোয়, বাবাকে ঘরের মধ্যে শোবে, আর কিছু দিতে পারছে না। ধার দেনা করে টাকা পয়সা জোগাড় করে একটা করে অনেকদিন পরে, দাদা থ্যাংক ইউ আমাকে ওই জায়গায় বলে দিয়েছিলে যেতে, আর কি ভালোবাসা চাই। আমি এটুকুতেই দারুণ দারুণ দারুণ। পজিটিভিটি নিয়ে যদি কথা বলি, পজিটিভ থিঙ্কিং নিয়ে, এটা একটা সিক্রেট অফ সাকসেস বলা হয়, ঠিক আছে? আপনি কি মনে করেন? এই ক্ষেত্রে আমি সুন্দর একটা মানে ট্রু স্টোরি বলি। বিষয়টা হচ্ছে যে পজিটিভিটি বা কিভাবে আমি আমার কাজে সুন্দর হব, মনোযোগী হব বা এগিয়ে যাব। বিষয়টা হচ্ছে ওই কাজকে ইবাদতের পর্যায়ে নিয়ে যেতে হয়। আপনি মুঘল আজম বলে একটি সিনেমার নাম শুনে থাকবেন, মানে এটা হচ্ছে স্বাধীনতা উত্তর একটি কালের বিগ বাজেট একটা বড় সিনেমা ছিল। তো এর মিউজিশিয়ান ছিলেন নওশাদ আলী, এবং কালোজয়ী মিউজিক তিনি রচনা করে গেছেন। তো নওশাদ আলীর ঘটনাচক্রে এই আঙুলের ফাঁকগুলো সব পোড়া ছিল, এগুলো এখানে পোড়া, এখানে পোড়া, এখানে পোড়া। তো একদিন উনি যখন একটি কনসার্ট থেকে বেরোচ্ছেন, তো সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করলেন যে আপনার এই হাতে সব পোড়া কেন? তো তখন উনি ব্যস্ত চলে গেলেন, ওনার সাথে যারা থাকতেন সেই সময়, এখনকার পিএ বলা হয় বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এরকম। তো ঘটনাটা এরকম জানা গেল যে নওশাদ আলী, মিস্টার নওশাদ আলী যখন সব কাজকাম ফিরে রাতের বেলা উনি যখন মিউজিক মানে সুর খুঁজতেন, তখন উনি একটি আরাম কেদারায় বসতেন। উনি আরাম কেদারায় বসে সিগারেট ধরাতেন, এবং ওই সিগারেট ধরিয়ে ওই টান দিতেন, আর চোখ বন্ধ করে উনি সুরের ভুবনে হারিয়ে যেতেন। কালোজয়ী সুর যেভাবে উনি আবিষ্কার করতেন, প্রতিদিন ওটাই করতেন। এবং কয়েক টান দেওয়ার পরে উনি ওই সুরের ভুবনে মিউজিক খুঁজতে গিয়ে এতভাবে হারিয়ে যেতেন, উনি ভুলে যেতেন যে কোথায় আছেন। আর এই সিগারেটের টান দিতে উনি ভুলে যেতেন। এই সিগারেটটা আস্তে আস্তে পুড়তে 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 এখানে এসে এটা পুড়ে যেত। যখন পুড়তো উনি তখন অনুভব করতে পারতেন না।
যখন চোখ খুলতেন দেখতেন যে সিগারেটটা পুরোটা পুড়ে গেছে। পরের দিন এখানে জ্বালা করতে বলে এখানে দিত, এটাও পুড়ে যেত, এটাও পুড়ে যেত। আর এটাই ছিল পুড়ে যাওয়ার রহস্য, এইগুলো সব পোড়া ছিল। তাই জন্য আজকে নওশাদ আলী, সারা পৃথিবীর মিউজিশিয়ানস, আপামর জনসাধারণ তাকে হৃদয়ে রেখেছে। কাজটা তো এভাবে করতে হবে। কাজটা, যে কাজটা আপনি করছেন, যেভাবে করছেন, পৃথিবীর আর কেউ ভাবে করতে পারবে না। আপনি ঝাড়ু দিচ্ছেন মানে এত সুন্দর ঝাড়ু দেবেন, এত ভালোভাবে ঝাড়ু দেবেন, এত মনোযোগ দিয়ে দেবেন, পৃথিবীর কোনো না কোনো কনসালটেন্সি, পৃথিবীর কোনো না কোনো বড় হাউস বলবে যে ওই ঝাড়ুদারকে আমার চাই, এত সুন্দর ঝাড়ু দেবেন। সুতরাং আমরা কাজ তো করি, কিন্তু কজন কাজটাকে ভালোবেসে করি? বেশিরভাগ আমরা আমাদের সার্ভিস দিই, আমাদের সার্ভিস দিই। খুব সিম্পল একটা কথা বলি, ঢাকায় যত অফিস আছে বলে কাজ নেই, কোনো একটি এমপ্লয়ি ব্যাস প্রতিদিন তার 5টাতে ছুটি, সে ওই 5টা থেকে 5:10 পরে বেরোবে। 5টায় কাজটা ছেড়ে সে দেখে নিল যে অফিসের লাইট ফাইট সব বন্ধ হয়েছে কিনা, এবং একটু বসলো, একটু দেখলো, একটু দারোয়ানের সাথে কথা বললো, একটু সালাম টালাম দিল, এবং 5:10-15 বেরোতে থাকলো। দেখবেন ও 10 দিন করবে, পুরো অফিসের চিফ যিনি, তার নজরে পড়ে যাবে একটা এমপ্লয়ি আমার এখানে আছে। ফাইন। তো বিষয় হচ্ছে যে কাজ তো সবাই করে, ইউনিকনেস কার রয়েছে, তো ওই রকম কাজকে ইবাদতের পর্যায়ে যে নিয়ে যাবে, তার কাজের অভাব হয় না। আনলে খুঁজতে হবে একবার এটা, একবার ওটা, আর একবার ওটা, আর দিন শেষে ভাববে শালা খাবো কি, অভাবে থাকবে আর বলবে কপাল খারাপ। সামাজিকতার কথা যদি বলি, বেশ কিছুদিন আগে আমি সামাজিক অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনার একটা মা নিয়ে একটা গল্প শুনেছিলাম, এবং আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। ওই গল্পটা কি আপনার মনে আছে যে কোন গল্প? গল্পটা কি শোনা যাবে? ও আচ্ছা, গল্পটা খুব ভিউজ, মানে এত মানুষ দেখে ফেলেছে। আমার মনে হয় বাংলা ভাষাভাষী 186টা দেশ আছে। এই 186টা দেশের 186টা দেশ মানে বাংলা ভাষাভাষী মানুষগুলো প্রায় পৃথিবীর 186টা দেশে আছে। তারা যে ভাষায় কথা বলুক না কেন, মনের কথা বলে বাংলা। আমার মনে হয় বেশিরভাগ মানুষের দেখা হয়ে গেছে। তারপর আপনি যখন অনুভব করলেন, তখন আমি একটু তার আগে বলে নিই যে পৃথিবীতে না, মানে মা অন্য জিনিস। হ্যাঁ, পৃথিবীতে মা আলাদা একটা ধাতু দিয়ে গড়া। যে মায়ের অভিযোগ, অনুযোগ, যে মায়ের অনুভূতি কখনো কখনো উল্টো হয়, মিথ্যে কথা বলে। মায়েরা প্রচন্ড মিথ্যে কথা বলে, একদম মিথ্যেবাদী মা। কিরকম? বলছে যে খাবার ভর্তি, হাঁড়িতে তো ভর্তি, তুই খেয়ে নে না, খাবারই নেই। মা তো মিথ্যে কথা বলে। এই মাকে ভালো রাখবার জন্য তুমি কি করছো? আমাদের ছেলেমেয়েরা ভুল ট্রিটমেন্টে যায়। যে মা বড় করেছে ছোট থেকে, বললো বাবা এটা লাল, ওটা নীল, এটা আলো, ওইটা গাছ, ওটা পাখি। এখনকার ছেলেমেয়েরা একটু বড় হবার পরে মাকে গিয়ে ধমকাচ্ছে, বলছে চুপ করো তো, তুমি বেশি বোঝো। আরো গায়নাগুলো যে ডাক্তাররা যেই মা বুকের রক্ত জল করে তাকে বড় করলো, একটু বড় হবার পরে বলছে তুমি বেশি বোঝো। এরকম বলা যাবে না। 99% মার্কস ফর একাডেমিক এক্সেলেন্স, মাথার মধ্যে আইকিউ পৃথিবীর সবচেয়ে বেশি, কিন্তু বাবা মাকে রেসপেক্ট করে না, ও সন্তান জীবনে বড় হতে পারে না। একদম মাকে রেসপেক্ট করতে হবে, মাকে ভালোবাসতে হবে। একটা ছোট্ট গল্প বলি, যে গল্পটার কথা আপনি বলছেন। একদম একজন মা রান্নাঘরে রান্না করছে, তার 12-13 বছরের ছেলে বাইরে ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে। মা ভাই ফরমাস করছে, এটা এনে দে, ওটা এনে দে একটু। হ্যাঁ, সেটা রেগে গেছে, খেলাধুলা করছে তো রাগ হবে। কিছুক্ষণের মধ্যে একটা চিরকুটে কিছু লিখে সে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলে যে এই যে একটা কাজও বলেছে। এবার মাকে গিয়ে বলছে, মা এটা পড়ো আর দাও। মা বলছে এখন যা তো, ডিস্টার্ব করিস না, রান্না করছি। বলছে না মা যাবো না, এটা দাও। তো মা বলছে যে কি দেখেছি দেখি। মা চোখ ফেলে অবাক হয়ে গেছে, আঁচলে কপালের ঘামটা মুছে ধপ করে বসে পড়েছে, দিয়ে বলছে বাবা তুমি লিখেছো? বলছে হ্যাঁ মা আমি লিখেছি, তুমি দাও। মা অবাক হয়েছে, আবার জিজ্ঞেস করছে বাবা তুমি লিখেছো? বলছে হ্যাঁ মা আমি লিখেছি, তুমি দাও। মা দেখছে ছেলে লিখেছে, মানে যে মা 1 নম্বরে লিখেছে, তুমি যে আমাকে প্রতিদিন সকালবেলা মশারি তুলতে বলো, এর জন্য 60 টাকা। 2 নম্বরে লিখেছে, মা তুমি আমাকে ওই কাকুর দোকান থেকে এটা ওটা প্রতিদিন আনতে বলো, এর জন্য 80 টাকা। ছোট ভাইকে প্রতিদিন কোলে করে রাখতে বলো সারা সকালবেলা, এর জন্য 40 টাকা। তুমি যে আমাকে বলো উপরে ছাদে গাছে জল দেওয়ার জন্য, এর জন্য 90 টাকা। তুমি আমাকে যে বলো যে এ ঘর ও ঘর থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, এর জন্য 60 টাকা। বলে একটা 350 টাকার দিয়ে লিস্ট দিয়ে বলছে মা দাও, এবার দাও, এবার দাও। তো মা অবাক হয়ে গেছে। তো
তো বলছে বাবা চলো আমার পাশে বসো, একটা চেয়ার টেনে দিয়ে বলছে বসো। বলছে মা দাও তারপরে বসবো। বলছে আমার জন্য একটা চিরকুট এনে দেবে আর একটা কলম। বলছে না মা ওইসব হবে না, আগে দাও, ছোট ছেলে। তো বলছে বাবা দাও, দেবো। বলছে আনলে দেবে তো? বলে হ্যাঁ। তো ছেলেটা দৌড়ে একটা কাগজ একটা কলম এনেছে, মায়ের হাতে দিয়েছে, পাশে বসে আছে, মা এবার লিখছে। কিছুক্ষণ লেখার পরে ছেলেটার হাতে দিয়েছে, ছেলেটা দেখছে তাতে লিখে রয়েছে 1 নম্বরে মা লিখেছে যে বাবা তোমাকে যে পৃথিবীর সব যন্ত্রণার কষ্ট ভোগ করে আমি 10 মাস পেটে ধরেছিলাম, এটা বিনা পয়সায়। তোমাকে যে আমি 2-2.5 বছর সব যন্ত্রণার কষ্টকে দূরে রেখে আমি দুধ খাইয়ে বড় করেছি তোমায়, এটা বিনা পয়সায়। ছোটবেলায় তোমার কাছে তোমার শরীর খারাপ হলে যখন আমি রাতের পর রাত জাগতাম, এটা বিনা পয়সায়। শেষবার যখন তোমার শরীর খারাপ হয়েছিল, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজে বসেছিলাম। যখন তুমি একটু ভালো হলে, তুমি একটু হাসলে, আমার সে কি আনন্দ, এটা বিনা পয়সায়। তারপর তুমি একটু বড় হলে, একবার খেলনা চেয়েছিলাম, আমি দিতে পারিনি, তোমার সে কি কান্না। আমি আঁচলে একটু একটু পয়সা জমিয়ে যেদিন তোমার একটা খেলনা দিয়েছিলাম, তোমার সে কি হাসি, এটা বিনা পয়সায়। তারপর যখন বড় হলে, তুমি যখন স্কুলে যেতে শুরু করলে, তুমি যখন স্কুলের ওই ব্যাগটা কাঁধে নিয়ে চলে যেতে আর তোমাকে দেখা যেত না, আমার বুকের তোলপাড় হওয়া অবস্থাটা যদি তুমি জানতে, আমার বুকের মধ্যে যে কি হাহাকার আছে তুমি যদি জানতে, তারপর তুমি যখন ফিরে আসো, আমার ধরে একটু জান আসে তোমাকে দেখার পরে, এটা বিনা পয়সায়। আর বাবা এখন যদি কেউ আমাকে এসে বলে পুরো পৃথিবী একদিকে আর তুমি একদিকে, জানো বাবা আমার পৃথিবীকে লাগবে না, আমার তোমাকে চাই, এটাও বিনা পয়সায়। ছেলেটি সব করার পরে মায়ের গালে একটা চুমু দিয়ে বলে মা তোমার ঋণ তো কখনো শোধ করা যাবে না, মা আমাকে ক্ষমা করো। মায়ের এরাম হয়, সব বিনা পয়সায় করে। ওই মাকে ভালোবাসবে না, কিসের সন্তান হয়েছে? ওই মাকে দেখবে না, ওই মাকে জড়িয়ে ধরে একবার বলবে না মা তোমার অনেক ভালোবাসি, কিসের সন্তান হয়েছে? মাকে ভালোবাসতে হবে, মায়েরা এরকমই হবে। আমি পুরো প্রজন্মকে অনুরোধ করি, মাকে ভালোবেসো, বাবাকে ভালোবেসো, এর থেকে বড় সম্পদ সোনার খনি পৃথিবীতে দুনিয়ার জান্নাত। দুনিয়াতে জান্নাত যদি থাকে বাবা মার মধ্যে আছে। আর এই পৃথিবীটা একেবারে নিঃস্বার্থ ভালোবাসা বাবা মা ছাড়া আসলে সম্ভব না। সো আমিও আপনার সাথে মানে এই গল্পটা আসলে শোনা উচিত। প্রত্যেকটা ইয়াং স্টার যারা আছে আপনাদের উপলব্ধি করা উচিত। আমাদের বাচ্চারা যত বেশি এই মর্মটা বুঝবে যে বাবা মা তাদের গুরুত্ব, তাদের এই জিনিসগুলো যখন আসবে না, মানবিকতা, ঠিক ঠিক মানবিকতার বিকাশ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে যদিও। তো এই পডকাস্ট থেকে আজকে আমরা যে আলোচনাগুলো করলাম বা আদি ভাই আজকে এত সুন্দর একটা গল্পের মাধ্যমে যে লেসনটা, যে শিক্ষাটা দিল, প্রত্যেকটা ইয়াং স্টারকে বলবো বাবা মাকে ভালোবাসো। তো আদি ভাই আমরা যদি একটু সফলতা নিয়ে কথা বলি, যে সমাজে আমরা সবাই তো সফল হতে চাই, এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যে ভালো থাকতে চায় না, ভালো হতে চায় না। হয়তো একটু আগেও যেহেতু আমরা কথায় কথায় বলেছি চাওয়াটা এতটা নিখুঁত হয় না বলেই হয়তো বা তারা পায় না। বাট যদি সিম্পলি অ্যাডভাইস দেওয়ার কথা যদি বলি, আজকে যেহেতু আপনি পডকাস্টে আমাদের এসেছেন এবং ঈদ উপলক্ষে এটা হচ্ছে, আমি বিশ্বাস করি কোটি কোটি মানুষ এই ভিডিও দেখবে, শুনবে, তাদের উদ্দেশ্যে সফলতার কোনো টিপস, মানে এক্সক্লুসিভ কোনো টিপস আছে কিনা আপনার কাছে? এখন প্রথম হচ্ছে যে যেই টিপস বা সফল হওয়ার জন্য যেটা সবার আগে দরকার, আমার মনে হয় একটু আগে আমি বলেছি যে নিজেকে চিনতে হবে, জানতে হবে, নিজেকে বিশ্লেষণ করতে হবে, নিজেকে বুঝতে হবে। পুরো পৃথিবী একটা পরীক্ষাগার, একটা ল্যাবরেটরি, এখানে জীবনী শক্তিতে ভরপুর সব, ওই জায়গাটা আমাকে বুঝতে হবে। আর পৃথিবীর মানুষ হতে হবে ছোট, আমাদের বেশিরভাগ মানুষের পৃথিবী ছোট, আমাদের মামা কাকা শ্বশুর বাড়ি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আত্মীয় স্বজন সব মিলে 200-250 জন, এর বাইরে মনে হয় কিছুই নেই। কিন্তু এর বাইরে তো একটা বিরাট পৃথিবী, এর বাইরে একটা বিরাট জগৎ। একটা বিজ্ঞাপন ভাইরাল হয়েছিল আফজল ভাই, কি মন খোলো পৃথিবী খুলে যাবে। তো সবার আগে মন খুলতে হবে, মনই ছোট, পৃথিবী কি করে খুলবে? হ্যাঁ, মনকে বড় করতে পারি না, মনকে উদারতা দিতে পারি না, তাহলে পৃথিবী কিরকম? তো সবার আগে হচ্ছে যে বুঝতে হবে আমি পৃথিবীর মানুষ, 1। 2 হচ্ছে যে খুশি থাকতে হবে। কিরকম? দেখবেন যে মানুষ নিজেকে খুশি রাখতে পারে না, সে কোনো কাজ ভালো করতে পারে না।
আপনার যা আছে, যেটুক আছে, ওটা দিয়ে সুন্দর করে একটা রেসিপি তৈরি করা যায়, জীবনের রেসিপি, সাফল্যের। করি না। এখন নিজেকে তো খুশি করতে হবে। ওর ওই রয়েছে বলে আমি মানে ও তুলনা। হ্যাঁ, ও দেখা গেল স্বামী স্ত্রী সারা রাত ঝগড়া করেছে, করে পরের দিন সকালবেলা ফেসবুকে একটা সুন্দর ছবি দিয়েছে, মিলে গেছে, সুন্দর ছবি দিয়ে একটা ক্যাপশন দিয়েছে, আর ও ভাবে কত সুন্দর, আমারটাই শুধু খারাপ। ফাইন। এই যে তুলনা করে করে আমরা নিজেদের শেষ করে ফেলি, তা আমরা নিজেকে খুশি রাখতে পারি না। তো নিজেকে খুশি রাখতে হবে। আপনি ভাবুন, যেই রাজনৈতিক নেতা একটি বড় রাজনৈতিক জনসভায় কথা বলতে যাচ্ছে, আর যাওয়ার আগে তুমুল ঝগড়া করেছে তার কর্মীদের সাথে, সে ভালো কথা বলতে পারবে? সম্ভব নয়। আপনি ভাবুন, একজন মাস্টারমশাই পড়াতে ঢুকছে, তার আগে একজন সেলসম্যান ফোন করে দিয়েছে, তুমুল ঝগড়া। ফাইন, সে কি ভালো করে পড়াতে পারবে? সম্ভব নয়। আপনি ভাবছেন একজন ট্রেনার তার এমপ্লয়ীদের ট্রেনিং করাবে, তার আগে তাকে কোনোভাবে একটা ক্লায়েন্টদের সাথে বিচ্ছিরি এবং দারুণ ঝগড়া, ও কি পারবে ওর সেই সবচেয়ে সেরাটা দিতে? সম্ভব নয়। ভালো কিছু করতে গেলে না আগে নিজেকে খুশি রাখতে হবে। তাই নিজেকে খুশি রাখার উপায় হচ্ছে আপনার যা আছে সেটাকে প্রোডাক্টিভ করা, একটু 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 করে এগিয়ে যাওয়া। ছোট ছোট স্বপ্নই বড় স্বপ্নে রূপান্তরিত হয়। আমরা আসলে হয় স্বপ্নই দেখি না, আর নাহলে এত বড় দেখি যে হতাশা আসে। হ্যাঁ, তো স্বপ্ন দেখতে হবে আমার অকাদের মধ্যে, ছোট 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 পায়ে তুলতে তুলতে ওখানে পৌঁছতে হবে। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম কি, ওইটাকে সুন্দর করে চাওয়া। এখন চাওয়াটা এত সুন্দর হবে যে ও মিলে যায়। যখন আপনি আকুতি দিয়ে চাইবেন, তখন বাকি দেখবেন পৃথিবী আপনার সাথে জুড়ে যাচ্ছে, বাকি পৃথিবী আপনার জুড়ে যাচ্ছে। আপনি দেখবেন ঘরে থাকবেন আর অনেক দূরে যাবেন, চিন্তা করবেন, দেখবেন কঠিন মনে হবে। রাস্তায় বেরোবেন, দেখবেন রাস্তা সহজ, আস্তে আস্তে সহজ হচ্ছে। কেউ না কেউ আপনাকে গন্তব্য বলে দিচ্ছে। ঠিক ওই জায়গাটা তৈরি করতে হবে। নেক্সট যে বিষয়টা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি আমার মনে হয় যখন কেউ সাফল্যের জন্য এগোচ্ছে, তখন তাকে পরিশ্রম করতে হবে, আর সাথে উন্নত চিন্তা ভাবনা রাখতে হবে। উন্নত চিন্তা ভাবনা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ছোট ছোট চিন্তা দিয়ে মানুষ বড় কিছু অর্জন করতে পারে না। ছোট ছোট মানুষ দিয়ে বড় জাতি গঠন করা যায় না। উন্নত চিন্তার সাথে পরিশ্রম জুড়ে দিতে হবে, দেখবেন যে আস্তে আস্তে একটা দুর্দান্ত অবস্থানে দিকে যাচ্ছে মানুষকে। এরপরে যে বিষয়টা হচ্ছে সুন্দর সৎ আচরণ, সৎ হবে। আমি আমার প্রত্যেকটা কনফারেন্সে কথাতে বলে রাখি যে সাফল্যের একটা বিরাট শর্ত হচ্ছে সৎ থাকা। যে মানুষ সৎ না, তার কোনোদিন সাফল্য আসে চাঁদনি রাতের মতন, আসে আবার দ্রুত চলে যায়। সৎ থাকা মানে কারো 5 টাকা মেরে খাওয়া না। সৎ থাকা মানে বন্ধুকে বলছেন যে শোন না, যাচ্ছি, মানে যান। সৎ থাকা মানে আপনার সঙ্গীকে বলছেন সারা জীবন পাশে আছি, মানে পাশে থাকেন। বাবাকে বলছেন বাবা চিন্তা করো না, আমি আছি তো, আমি ওখানে ঠিক পৌঁছে যাবো, মানে যাও। বিষয় হচ্ছে প্রত্যেকটা কমিটমেন্ট ঠিক রাখা, ছোট ছোট কমিটমেন্ট। আমার কাছে যেটা আদি মনে হয় যে আমরা সৎ থাকা বলতে, যেটা আমি আমার বাবার কাছ থেকে, যেটা ছোটবেলায় আমার বাবা বলতো যে তুই এত মানে বড় স্বপ্ন, বড় বড় এটা আশা, এত কিছু করতে চাস, এটা করতে হলে তো অনেক বেশি। আমি তখন বলতাম যে বাবা আমি অনেক পরিশ্রম করব এবং আমি জান লাগিয়ে দিব, প্রাণ লাগিয়ে দিব। বাবা বলতো যে বাবা তুমি যদি এত কিছু বড় চাও, এই বড় কিছু তখনই পাবা যখন তুমি সৎ হবা। তুমি যদি সৎ থাকবা, দেখবা যে অনেস্ট হবা, তোমার চাওয়ার সাথে অনেস্ট হবা, তাহলে তুমি পাবা। আমি তো 8-10টা মানুষের মতোই ভেবেছি যে কাউকে ঠকাবো না, কারো হক মারবো না, কারোকে জুলুম করবো না, তার মানে সৎ। দেখি এত স্ট্রাগল করি, তারপরও সৎ হচ্ছি না। তখন বাবা বলেছিল অনেক বছর পর, আমি যখন বাবা হাসে, যে আমি তো বললাম বাবা তুমি তো বলেছিলে সৎ থাকলে অনেক কিছু হবে, বাট আমি তো এত সৎ, আমি কাউকে ঠকাই না, আমি কারো হক মারি না, আমি কাউকে কষ্ট দেই না, কারো কান্নার কারণ হই না, তাহলে আমার কেন হচ্ছে না বাবা? তো বাবা হাসছে এবং বাবা বললো সৎ মানে শুধু মানুষের সাথে না, সবচেয়ে বড় সৎ হচ্ছে নিজের সাথে। তুমি নিজের সাথে সৎ কিনা, তুমি নিজেকে সৎভাবে পরিচালিত করছো কিনা। সো এই আপনার এই কথাতেই আমার কাছে যেটা মনে হয়, সততার ইম্পর্টেন্টটা কিন্তু যেমনটা বাইরে সবার সাথে সৎ থাকতে হবে, এবং এর চেয়েও 100 গুণ 500 গুণ বেশি নিজের সাথে সৎ থাকতে হবে। আমরা তো নিজের সাথেই ঠকাই, আমরা নিজেকে ডুবাচ্ছি, ঠকাচ্ছি, বড় চিন্তা করতে পারি না, সবসময় না আঁকড়ে আছি, এটাও তো সৎ না। ঠিক না? নিজের সাথে অবিচার করছি। আমি বেশি রাত করে ঘুমালে, নিজের শরীরের প্রতি অযত্ন নিলে আমি দুর্বল হয়ে যাব, বাট আমি নিজেকে নিজে ডুবাচ্ছি। সো আসলে আমাদের কাছে মনে হয় যে সৎ, যেটা বলেছেন যে অ্যাকচুয়ালি সৎ মানে কিন্তু শুধু বাইরে না, নিজের সাথে নিজেকে ওই জায়গায় রাখা যে আমি যতটুকু আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আমি এনাফ এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য। আপনার 2 হাত, 2 পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন, একটা মস্তিষ্ক,
এই পৃথিবীতে রাজ করবার জন্য আপনি একাই যথেষ্ট। আমরা ওইটা করি না। একটা সুন্দর শের আছে হিন্দিতে, কি জিন্দেগি এক গজব কা খিলোনা হে, জিন্দেগি এক গজব কা খিলোনা হে, মিলে তো মিট্টি, না মিলে তো সোনা হে। ওয়াও ওয়াও ওয়াও। তো বিষয়টা আমাদের ক্ষেত্রে তাই, কি জীবনটা না আশ্চর্যের বিষয়। মানে যেটা মিলে যায় আমরা গুরুত্ব দিই না, মাটির মতন মাটির মতো মনে available। হয়। আর যেটা মিলে না মনে করি সোনা। সেটাই শোনা। ওটা খারাপও তো হতে পারে। হুম। সুতরাং যা আছে ঠিক ওইটাকে বেস্ট করে কেউ যদি এগিয়ে যায় না, তাকে হারানো কঠিন। পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ আছে, আমি না। একটা মেন্টালিটি ইয়াংস্টার আজকে তৈরি করে নাও, পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ আছে, আমি না। সুতরাং একটা দুর্দান্ত অ্যাটিটিউড নিয়ে যে কাজ করতে পারে না, সেই পৃথিবীতে রাজ করে। এবং আজকে থেকে লেগে যাও সেই রাজ করার জন্য, যে আগামী 20 বছর পরে তোমার আত্মজীবনী না, তোমার জীবনী লিখবার জন্য কেউ বসে নেই। তো এরকম একটা অ্যাটিটিউড তো চাই, তাহলে Right. কিছু একটু হবে। তাহলে কিছু হবে। একদম মানে হেরে যাওয়ার জন্য জন্ম হয়নি আমার। একদম, হারার জন্য অনেক মানুষ আছে। ছোট্ট একটা দেখেন, আজকে আমি আপনার সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আজকে থেকে কিছু বছর আগে আমার এক আত্মীয় মারা যায়। তো আজকে থেকে প্রায় অনেক বছর আগে, প্রায় 10 বছর হবে। আমার এক আত্মীয় মারা যায়। তো যেহেতু আমি তার মৃত্যু নিয়ে লাশ নিয়ে আমরা সেই গ্রামের বাড়িতে যাই এবং সেখানে জানাজা হবে। তো ওখানে মাইকিং হচ্ছিল যে অমুক সাহেবের, আমি নাম বললাম না পডকাস্টে, অমুক সাহেবের বাবা নাম বলছে যে ইন্তেকাল করেছে, আজ এশাবাদ অর্থাৎ এশার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে, আপনারা সবাই শরীক হবেন। এবং এই মাইকের এই শব্দটা বারবার আমার কানে আসতেছিল যে আমাদের এলাকার শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী, ওনার বাবা ইন্তেকাল করেছে, আপনারা জানাজায় আসবেন। আমি বারবার এই শব্দটা শুনছিলাম আর আমি ভাবছিলাম, আমার কাছে মনে হচ্ছিল 115 বছর হায়াতের জিন্দেগি পেয়েছিল ওই ভদ্রলোক হাজী সাহেব। 115 বছরের বয়স্ক মানুষটা তার জীবনের মানে একটা অস্তিত্ব সৃষ্টি করে যেতে পারে না, এখনো তার শিল্পপতির বাবা মানে হিসাবে তাকে দুনিয়ার মানুষের কাছে প্রচার করতে হয়। তার 115 বছরের হায়াতের জীবনে সে তার নিজের অস্তিত্ব সৃষ্টি করতে পারে নাই। ওই দিন থেকে না আমার কাছে মনে হয়েছিল যে একটা পারপাস থাকা উচিত। দুনিয়াতে এসেছি আর কিছু একটা করে যাব না। একদম দুনিয়াতে এসেছি অন্তত কোটিখানেক মানুষের অন্তরে জায়গা নিব না। এই দুনিয়াতে এসেছি, মরে যাব, কিন্তু ওকে হাজারো লক্ষ মানুষ যাতে কাঁদে সেই ব্যবস্থাটা করে যাব না। তো এখান থেকেই কিন্তু আদি ভাই আমার স্টার্ট। আমি অনলাইন অফলাইন এবং আমি চেষ্টা করেছি। আমার ভেতর থেকে তেমন কোনো উল্লেখযোগ্য, আমি বলি না যে আমি খুব অনেক কিছু আছে, বাট আমার ভেতর একটা জিনিস ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শব্দ দিয়েছে, কথা বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার মতো তৌফিক দিয়েছিল। সো ওই বোঝ থেকে নানা বিষয়গুলো উপস্থাপন করি। আজকে দেখেন, ধন্যবাদ জানাই আমার ফেসবুক থেকে যারা শুনছেন অথবা যারা ইউটিউব থেকে দেখছেন, আজকে প্রায় 20 লাখ ফলোয়ার, 20 লাখ ফলোয়ার, যেটা আগামী হায়াতের জিন্দেগি যদি বাঁচি, মিশন হচ্ছে আল্লাহ যদি তৌফিক দেয় মরে যাওয়ার আগে 100 মিলিয়ন মানে 10 মিলিয়ন ফলোয়ার যদি রেখে যেতে পারি। এটা অনেক কম, আরও বেশি হবে ইনশাল্লাহ, হায়াতের জিন্দেগি আল্লাহ জানে। তো আজকে এই কথাগুলো কেন বললাম, যে আমাদের লাইফে অনেক মানুষ প্রতিদিন, আজকে আমরা যদি হিসাব করি আদি ভাই, প্রতি মিনিটে 105 জনের মতো মানুষ মারা যায়। আপনি যদি 8 ঘন্টা ঘুমিয়ে আছেন, 1/2 লক্ষ মানুষ মারাই গেছে এই 8 ঘন্টার মধ্যে। এইভাবে সময় চলে যায়, এই লক্ষ লক্ষ মানুষগুলো আসে এবং মরেও যায়, তাদেরকে কেউ চেনে না, তাদের কোনো অস্তিত্ব নাই। কতজন মানুষ তার জীবনে ছাপ রেখে যেতে পেরেছে। সো অ্যাকচুয়ালি বিং হিউম্যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, কিছুক্ষণ আগে যে কথা বলেছেন পারপাস ছিল, বাট আপনি সেই পারপাসটাকে ফুলফিল করলেন না। আপনার যে সক্ষমতা আছে সেটাকে আপনি পুষ্পটিত বলে, যেটাকে বলে আপনি করলেন না, আলোকিত করলেন না, এটার জন্য জবাব দিতে হবে। একদমই তাই। মানে আমার মনে হয় খুব ব্যক্তিগত উপলব্ধি, জীবনে যার বুকের মধ্যে একটা চিনচিন করা কষ্ট নেই, সে জীবনে সাকসেস পায়। যার মধ্যে একটা বিরাট বড় অনুশোচনা নেই, সে বড় হতে পারে না। যার মধ্যে একটা ব্যথা নেই, যন্ত্রণা নেই, সে বড় হতে পারে না। আমি সবাইকে বলি যে বুকের মধ্যে একটা কষ্ট রাখো, বুকের মধ্যে কষ্টটাকে লালন করো, পালন করো,
ওইটাই শক্তিতে রূপান্তরিত হয়ে তুমি শক্তিমান হয়ে যাবে, আর ওই শক্তিটাই তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে। আপনি জানবেন যে আমাদের বিহারের দশরথ মাঝি বলে একজন মানুষ ছিলেন, দশরথ মাঝি। ওনাকে দ্য মাউন্টেন ম্যান বলা হতো, এবং একটি সিনেমা হয়েছে ওনার জীবনের উপরে, মাঝি দ্য মাউন্টেন ম্যান। দশরথ মাঝি ওই বিহারের ওই অত্রি জেলার একটি জায়গাতে পাহাড়ি এলাকায় বাস করতেন। ওনার স্ত্রী একদিন জল আনতে বা কোনো একটি কাজে পাহাড়ের ঢাল বেয়ে যাচ্ছিলেন, তো উনি পা পিছলে পড়ে যান মহিলাটি। তো পড়ে গড়িয়ে গড়িয়ে উনি খুব আহত হয়ে যান। দশরথ মাঝি তার ওয়াইফকে, তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। পাহাড়ি লোকেরা না দেখবেন যে খুব পরিশ্রমী হয় আর সৎ জীবনযাপন করে অল্প মানুষ নিয়ে, তো স্ত্রীকে খুব ভালোবাসতেন। ওই কাঁধে করে ওই ঘুর পথে স্ত্রীকে নিয়ে যখন হসপিটালে পৌঁছেছিলেন, তখন বিনা চিকিৎসা না পাওয়ার কারণে, দেরি হওয়ার কারণে মারা গিয়েছিল স্ত্রী। দশরথ মাঝি চোখ মুছতে মুছতে তার বাড়ি ফিরে এসেছিল, আর বহুদিন ঘুমায়নি যে আমি আমার স্ত্রীকে যদি একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পারতাম, আজকে আমার এই ঘরটা খালি লাগতো। ওই স্ত্রীর শাড়ি থেকে একটু হাত বোলায়, গরিব মানুষ ছিল, গরিব মানুষ। স্ত্রীর কোনো একটি পোশাকে গিয়ে একটু হাত বোলায়, আর আক্ষেপ করে। কোনো একদিন সকালবেলা একটা ছেনি আর একটা হাতুড়ি নিয়ে ওই পাহাড় যেখান থেকে শুরু হয়েছে, পাথরের পাহাড়, ওখানে চলে গেছিলেন, এবং এই কষ্ট বুকে নিয়ে গেছিলেন যে আমার স্ত্রী যেভাবে মরেছে, আমি আর কাউকে ওই অতটা সময় ব্যয় করে বিনা চিকিৎসায় মরতে দেব না। একটু একটু করে পাথরে ছেনি হাতুড়ি মারা শুরু করলেন। আদতে দেখতে মনে হয়েছিল যে পাথরে মারছে, অথচ প্রতিবার ওই হাতুড়িটা তার সিনার মধ্যে যে কষ্ট জমে রয়েছে ওখানে মারছিল একটু একটু করে। 1959 সাল থেকে 79 সাল, 20 বছর 20 থেকে 22 বছর ওই একটু একটু করে ছেনি হাতুড়ি মেরে এই একটা বিরাট রাস্তা তৈরি করে ফেলেছিল, যেটা 30 ফুট চওড়া ছিল, 350 ফিট ছিল এরকম একটি রাস্তা, এবং যেটা 57 কিলোমিটার রাস্তাকে মাত্র 15 কিলোমিটার এনে দিয়েছিল। যেটা ঘুরে যেতে হতো সেটা সোজা চলে যাওয়া যেত, এবং ভারত সরকার তাকে অনেক পুরস্কৃত করেছিল। একটা মানুষ দেখিয়ে দিয়েছিল যে বুক চাপা কষ্ট কত বড় হলে মানুষ শক্তিমান হয়ে ওঠে, আর পাহাড়ের বুক চিরে রাস্তা তৈরি করে দেয়। একটা কষ্ট রাখবে না বুকের মধ্যে, মাকে ভালো রাখার কষ্ট রাখবে না, যে মাকে রানী করে রাখবো, বাবাকে রাজা করে রাখবো, এই পৃথিবীর রাজা করে রাখবো আমার পরিবারের মানুষকে, এই কষ্ট বুকে রাখবে না। বাবার চপ্পলের দিকে একবার তাকিয়ে দেখেছো, তাকে মনে হয় নাকি সেরা মানুষ করে রাখবো, এই কষ্ট বুকের মধ্যে হয় না, কিসের বড় হবে? আমি পুরো প্রজন্মকে বলে চাই, এই বুকের মধ্যে কষ্ট লালন করো, কষ্ট পালন করো, দেখবে এই কষ্ট তোমাকে শক্তিমান করবে, বিরাট বড় জায়গায় যাবে। একদম দারুণ কথা। কষ্ট একই জিনিস, কিন্তু এই কষ্টের ওই রকম কষ্টটা থাকা উচিত। আমি অনেকে আমাদেরকে বলে যে ভাই, যে আফজাল, অনেকে আমাকে ফোন দেয়, আমি ইদানিং আমি চিন্তা করছি যে ফেসবুক থেকে নাম্বারটাই বন্ধ করে দিব। ভাই আপনারা তো ভালো যে নাম্বার হয়তো দেননি, আর আমি তো দিয়ে বিপদে আছি যে এত বেশি কল আসে, তা ফোন মাঝে মাঝে ধরি না, যে সেটা না ধরি, বলে যে স্যার একটু মোটিভেশন দেন। আচ্ছা, মোটিভেশন দেন ওনার। আমি বলছি বাবা তোমার কেন মোটিভেশন লাগবে? না একটু এনার্জিটা পাচ্ছি না, তো কাজে মন বসছে না, বা কি করব, লাইফে কিছু একটা করব কিনা, বা কি করব, বা তাড়না পাচ্ছি না, একটা ভেতর থেকে একটা জোশ পাচ্ছি না, আফজাল ভাই একটু মোটিভেশন দেন না। আমি বললাম যে মোটিভেশন তো আপনার ঘরেই আছে, আপনি কি আপনার মার দিকে লক্ষ্য করেছেন? হ্যাঁ করি, তো মাকে তো অনেক ভালোবাসি। আপনি কি এটা লক্ষ্য করেছেন যে আপনি কি এটা বিশ্বাস করেন যে আগামী 10 বছর পর, 15 বছর পর আপনার মা বৃদ্ধ হবে? আর বৃদ্ধ হওয়া মানে সে অসুস্থ হবে, সে অনেক রোগে আক্রান্ত হবে, এটা না বাই নেচার হবে। তার চিকিৎসা, আপনার দায়িত্বটা আপনাকে নিতে হবে। আপনি কি লক্ষ্য করেছেন আপনি যে বাড়িটাতে আছেন, এই বাড়িটা রেনোভেশন করতে হবে? আর যদি ভাড়া বাড়িতে আছেন, কতদিন ভাড়া বাড়িতে থাকবেন বাবা মাকে নিয়ে? আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার আগামী 10-15 বছর পর আপনিও যে কিছুটা বয়স হবে, অনেক নতুন মানুষের দায়িত্ব নিতে হবে? আগামী 15 বছর পর হয়তো আপনার সন্তান বড় হয়ে যাবে, বা এরকম কিছু। স্যার এগুলো তো ভাবিনি। আমি বলছি এটাই তো মোটিভেশন। আপনার তো বাইরের মোটিভেশনের দরকার নাই, আপনার প্রয়োজন হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন। আমরা এমন গাধা টাইপের মানুষ, আমরা আমাদের নিজেদের প্রয়োজনটাকে ভুলে থাকি। আমরা রিয়েলাইজ করি না যে আগামী 10 বছর পর আমার প্রিপারেশন,
অর্থাৎ আগামী 10 বছর পর আমার কি হবে, এটা তো আমাকেই করতে হবে। পাশের বাসার মানুষ এসে আমার মায়ের চিকিৎসা করবে না আদি ভাই। আপনার মায়ের চিকিৎসা আপনার পাশের বাসার মানুষ বা আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা চেয়ে করবেন, নাকি আপনার অকাত আপনার সক্ষমতা দিয়ে করবেন? তাহলে বসে থাকেন কিভাবে ভাই? কিসের মোটিভেশনের অপেক্ষায় বসে আছেন যে আদি ভাই মোটিভেশন দিবে, আফজাল ভাই মোটিভেশন দিবে, তারপর আপনার ভেতর একটা উত্তেজনা তৈরি হবে? তার মানে আপনি ভুল আছেন, ভুল পথে হাঁটছেন। নিজেকে, যে একটু আগে বললেন না যে নিজেকে চেনো। সো আসলে আপনার সাথে কথা বলতে বলতে আমিও আবেগ চলে আসছে। মানে আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই মানুষ যে মানুষটা নিজেকে চেনে, নিজেকে বুঝে। সততা নিয়ে আলোচনা হয়েছে আদি ভাই, আমাদের চাওয়া নিয়েও আলোচনা হয়েছে, পারপাস নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে অনেক মানুষ বলে কনফিডেন্স নাই। কনফিডেন্স তো বাজারে পাওয়া যায় না, যে গাউসিয়া মার্কেট গেলাম আর কনফিডেন্স কিনে নিয়ে আসলাম, বা কাউরন বাজার থেকে পাইকারি দরে কনফিডেন্স কিনে নিয়ে আসলাম। হাউ টু বিল্ড কনফিডেন্স, এই বিষয়ে কি বলবেন? আত্মবিশ্বাসের কথাটা যদি বলি, আমি আজকে বলে যাই যে পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাকটির নাম, পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাকটির নাম আত্মবিশ্বাস। পৃথিবীর সবচেয়ে সুন্দর অর্থাৎ দামি গহনাটির নাম আত্মবিশ্বাস। পৃথিবীর সবচেয়ে দামি অলংকারটির নাম আত্মবিশ্বাস। এটি পরিহিত মানুষকে দেখতে সুন্দর লাগে। তাই আত্মবিশ্বাস কিভাবে পাবো? আত্মবিশ্বাস আসে জানা থেকে। যে মানুষ জানে সে আত্মবিশ্বাসী। আপনি এই যে আমাদের এই পডকাস্টের পেছনে যেই দাদা ক্যামেরা করছে, আপনি ওই পেছনে দাঁড়িয়ে দিলে না খাবেন, সেট করবো কি, আলো কতটা দেবো, আপনি জানেন না, কিন্তু ওই কাজটা ভালো জানে, ওর এইখানে আত্মবিশ্বাসী লাগে। রাইট, ফাইন। আবার এখানে অন্য কাউকে বসিয়ে দিলে হয়তো অন্য উত্তর করতো বা অন্য প্রশ্ন করতো, এখানে একরকম, এখানে আমি আত্মবিশ্বাসী, আমি যে কথা বলছি কথাটা আমি জানি, এই জন্য আমাকে দেখতে সুন্দর লাগে বা আপনাকে দেখতে সুন্দর লাগে। কিন্তু এরকম সুন্দর পোশাক পরে আমাকে এরকম একটা জায়গায় বসিয়ে দিয়ে আপনি যদি আমাকে আমার জানার বাইরে কিছু বলতে বলেন, তাহলে আমাকে এত সুন্দর লাগবে না দেখতে। ফাইন, তখনই আত্মবিশ্বাস। আমি আসলে হ্যাঁ, আমি আমার লুকসের কথা বলছি না, আমি পুরো পোর্ট্রেটের কথা বলছি। তো জানা থেকে আত্মবিশ্বাস আছে। আমি শুধু এইটুকু বলবো, কনফিডেন্স বা জানা, এই যে কাজটা করবেন ওটা এত ভালো করে জানবেন, এত ভালো করে জানবেন, পৃথিবীর আর কেউ আপনার মতন করে ওইটুকু জানবে না। দিস ইজ নট টাইম ফর জিকে। জেনারেল নলেজের দিন শেষ হয়ে গেছে, সব জানতা গামছাওয়ালা হওয়ার দরকার নেই। দিস ইজ টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। স্পেশাল নলেজ যেটা জানবেন পৃথিবীর সবচেয়ে ভালো করে জানো, তাহলেই দেখবেন আপনার কনফিডেন্ট আসছে। কনফিডেন্ট যখন আসবে আপনার দেখতে সুন্দর লাগে, আপনার তাকানো, কথা বলা, হ্যান্ড প্লেসমেন্ট, অ্যাটিটিউড, আই কন্টাক্ট এত সুন্দর হবে। একটা বিয়ে বাড়ি যাচ্ছেন, যেরকম পোশাক পরে যাবেন না, আপনাকে দেখে বলবে বাহ ছেলেটা সুন্দর তো, মেয়েটা সুন্দর তো। তো এটাই হচ্ছে কনফিডেন্ট, এটা আপনি জানেন ভালো। পৃথিবীর সবচেয়ে দামি, পৃথিবীর সবচেয়ে দামি পোশাক। সুতরাং এই কনফিডেন্ট বিল্ডিং এর জায়গাটা হচ্ছে যে যে ক্ষেত্রে আপনি রয়েছেন ওইটা ভালো করে জানুন। ব্যাস, আপনি একটা অফিসের এমপ্লয়ি, আপনি ফ্রন্ট ডেস্কে থাকেন, তাহলে ওটা সুন্দর করে জানুন, এত সুন্দর করে জানবেন, ব্যাস আপনার থেকে আর কেউ পাবে না। পৃথিবীর যত বড় অফিসার আসুক না, আপনার ডেস্কে এসে থমকে যাবে, আরে বলবো ঠিক করে, যদি না বলতে পারি, ও আপনাকে দেখেই তো এরকম। সুতরাং যখন জানবেন আপনার কনফিডেন্ট আছে, আপনাকে দেখতে সুন্দর লাগে। তো আমি সবাইকে বলবো, এই প্রজন্মের ছেলেমেয়েরা বা একদম টপ টু বটম সবার কাজে লাগবে, টিল দি লাস্ট ব্রেথ অফ লাইফ, কি যেটা করছেন ওটা সবচেয়ে ভালো দেখবেন, কনফিডেন্ট বেস্ট হতে হবে, যা করছি সেটা বেস্ট, সুপারলেটিভ। দিস ইজ টাইম ফর সুপারলেটিভ। গুড বেটারের দিন শেষ হয়ে গেছে, একদম। দিস ইজ টাইম ফর বেস্ট, এন্ড ইফ ইউ বিকাম বেস্ট, ইউ উইল বি দ্য বেস্ট ইন ফিউচার। একদম একদম দারুণ লাগছিল আদি ভাই আপনার সাথে গল্প করে, এবং আমি বিশ্বাস করি আমাদের এই আজকের এই কথাগুলো থেকে অনেক মানুষ উপকৃত হবে। শেষ বিদায় বা কি, মানে আমাদের দর্শক যারা শুনছে আমাদেরকে অনেকক্ষণ ধরে, আপনি শেষ তাদের জন্য কি বলতে চান? আমার কিছু বলার নেই আসলে। মানুষ না যখন দেখবেন যে খুব ভালো লাগে না মানুষের, তখন মানুষ আর ওইটা খুব সুন্দর প্রকাশ করতে পারে না, এমনি ভালো ভালো বলে ছেড়ে দেয়, অসাধারণ। আর দেখবেন যখন মোটামুটি লাগে না, এক্সেলেন্ট, অসাধারণ, মার্ভেলাস, ব্রাভো, অনেক কথা বলে ম্যানেজ করার চেষ্টা করি। আমার অনুভূতি হচ্ছে এই প্রথমটা। আমার এত ভালো লাগে, এত মানুষ আমাকে ভালোবাসে, এত মানুষের কমেন্টস, আমি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কমেন্টস আমি সবসময় উত্তর দিতে পারি না, কিন্তু পড়ি, আমার এত ভালো লাগে। এই যে ভালোবাসাটা আমার কাছে একটা বিরাট জায়গা। আমার জীবনে কি পেলাম না পেলাম আগামীতে, এটা আমার কাছে আর খুব ম্যাটার করে না।
আমার এইটুক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক দিয়েছে। আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে মানুষের ভালোবাসা। সেটাই তো পাই। আপনারা দেখেন, আমাকে ভালোবাসেন। আমার অনেক কিছু অপূর্ণতাকে আপনারা ভালোবাসা দিয়ে ঢেকে দেন। আমি অনেক কিছু জানিও না, অনেক মানুষের মতন। শুধু এইটুক জানি যা আমি বলি। এইটুকুর জন্যই আপনারা ভালোবাসেন। আর আমার অপূর্ণতা, অসম্পূর্ণতাগুলোকে কিভাবে যেন এই ভালোবাসা ঢেকে দেয়। কিছু মানুষ যারা হয়তো আমাকে ভালোবাসেন না, আমি জানি যে তারা হয়তো একদিন আমাকে ভালোবাসবে, আমার কাজের জন্য। ঠিক এরকম কিছু কাজ করে যেতে চাই। আমার জন্য একটু দোয়া আর আশীর্বাদ থাকুক। যে এই আপনার জীবনটা আমি সুন্দর যদি হোক। বলি যে আপনার তো নতুন বই আসছে অলরেডি। আজকে আমরা যেহেতু একটা ভালো শুভক্ষণ বলা যায়, আজকে আমরা পাবলিশারের সাথে কথা হয়েছে। তো আমরা কবে নাগাদ এই বইটা পাবো এবং সেই বই উপলক্ষে যদি কিছু বলতে চান। আফজল ভাই, আমি না আসলে যে বইয়ের কথাটা রিভিল করতে চাইছিলাম না, আপনি বলে দিলেন। তো আমার বই হয়তো খুব দ্রুত, হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আমার বই আসছে খুব দ্রুত। এটা আমার বলার প্ল্যান ছিল না, অন্য কোনো ভিডিওসে বা কন্টেন্টে আমি হয়তো এই কথা বলতাম। তারপরেও যে বইটা আসছে হয়তো ঈদের পরই হয়তো বইটার কাজ শুরু হবে এবং খুব দ্রুত আসবে। একদম খুব দ্রুত আসবে। সো আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ যারা আছে, আমাদের আবেদন হক আদি ভাইয়ের বই আমাকে কেউ বলে রেখেছিল, ভাইয়া বই কবে আসবে, ভাইয়া বই কবে আসবে, মেল করতো, মেসেজ করতো। তাদের কিছু মানুষের হাতে বইটা হয়তো যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি। আমাদের আজকের এই পডকাস্ট, সুপ্রিয় দর্শক, আমরা এই এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হলো, আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনার চিন্তন ক্ষমতাকে ডেভেলপ করা, অর্থাৎ আপনার চিন্তা শক্তিকে একটু উন্নত করা। এবং আমাদের কিছু পরামর্শ ছিল বা কিছু গল্পের মাধ্যমে আমরা আপনার বিবেককে, আপনার আবেগকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকতে হবে না, একটু আগে একটা কথা হয়েছে যে আপনাকে ভালো থাকতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সকলকে ভালো রাখে, সেই প্রত্যাশা রাখছি। আজকের মতো এই পডকাস্ট শেষ করছি। প্রতি বৃহস্পতিবার আমরা সুন্দর সুন্দর পডকাস্টের আয়োজন করি এবং আদি ভাইয়ের মতো স্পেশাল গেস্ট যারা আছে তাদেরকে আমরা সাথে নিয়ে আসি। সো আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা যতদিন থাকবে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে থাকবো। সবার শুভকামনা, ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।